ডিসাইড করলাম যেটা ডিভিডিতে আমরা বিক্রি হবে, এবং আমি ভুলে যাই যথারীতি যে ঠিক আছে ছবিটা কি ফিউচার হবে জানি না। তারপরে শুনতে পারি যে মোজার্বের লাখ লাখ ডিভিডি আমরা বিক্রি হচ্ছে, বিকজ সারা এভরিওয়ার সব ইউথ দেখতে শুরু করেছে। সেই স্ক্রিনিংয়ে ঋতুপর্ণ ঘোষ এলেন। ঋতুপর্ণ ঘোষ দেখলো না, ছবিটা দেখে গট গট করে রেগে মেগে বেরিয়ে গেল। যিশুকে ফোন করে বললো জঘন্য একটা এই হয়েছে ইত্যাদি হয়েছে। সাকসেসকে তুমি ডিফাইন করছো কিভাবে? হু ইজ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এটা গুগল করা যায়। ইলন মাস্ক আসবে, জেফ বেজোস আসবে, তার মানে তুমি টাকা দিয়ে বিচার করতে পারছো। ভালো মানুষ দিয়ে তুমি গুগল করতে পারবে হু ইজ দ্য নাইসেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় আমরা বোধহয় একটু রেসপন্সিবিলিটি জেনারেলি হয়তো মানুষ নিতে চায় না, যে নিজেকে ব্লেম করাটা সব থেকে হার্ড, অন্য লোককে ব্লেম করাটা ইজি। দর্শক বুঝলো না, প্রযোজক বুঝলেন না, এগুলো খুব ইজি টু ডু। মহিলারা আমার মনে হয় ভেরি কেপেবল হয়, কিন্তু তাদের সোসাইটিতে দেখাতে হয় পুরুষদের সামনে যে বেশি কেপেবল হলেও কম কেপেবল হয়ে থাকতে হয়। এই যে একটা অদ্ভুত ডাইকটমি এবং একটা কমপ্লেক্সিটি, এটা পুরুষদের নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকের এপিসোডটায় আমার গেস্ট ছিল মৈনাক ভৌমিক। আপনারা অলরেডি জানেন সেটা। মৈনাক ভৌমিকের সঙ্গে এপিসোডটা শ্যুট করার আগে আমার একটা জিনিস মনে হয়েছিল যে বোধহয় আমি জানি না, কনভারসেশন করতে তো আমার সবসময় ভালোই লাগে, কিন্তু আমার মনে হলো মৈনাক কি ওপেন আপ করবে, কারণ ওর এতগুলো এপিসোড আমরা এতগুলো ইন্টারভিউ দেখেছি, আমি মনে হচ্ছে কোথাও গিয়ে মৈনাক ঠিক খুব একটা ইন্টারেস্টেড না কথা বলতে, খুব একটা কথা বলবো কি না ডিসাইড করতে পারছে না। তো এইটা আমার মনে হলো যে মৈনাকের সঙ্গে কি কানেক্ট করতে পারবো। অ্যান্ড থ্যাঙ্কফুলি এই পডকাস্টের শেষে যেটা সেটা হলো আই গট এ ভেরি ভেরি গুড ফ্রেন্ড। এতটুকু আই ক্যান সে। অনেক পডকাস্ট থেকেই সেটা হয়, বাট মৈনাকের এপিসোডটার পরে আমি সত্যিই বলতে পারি আমি একজন দারুণ বন্ধু পেয়েছি, যার সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, অনেক কিছু নিয়ে আড্ডা মারা যায়। এবং যথারীতি যা হয়েছে আজকের এপিসোডে, আমাদের সোল ওয়্যার কানেক্টেড এবং আমার পুরো টিমের দারুণ লেগেছে। এইটুকু এপিসোডের বাইরেও আমরা প্রচুর আড্ডা মেরেছি। সো আমার মনে হয় আপনাদের এই অর্গানিক আড্ডাগুলোর জন্যই সোল কানেকশন পডকাস্ট ভালো লাগে। আজকে এক্স্যাক্টলি সোল কানেকশন পডকাস্ট আপনাদের যেই কারণে ভালো লাগে বা যেই কারণে আপনারা এত ভালোবাসা দেন, ঠিক সেই জিনিসটাই ক্রিয়েট হয়েছে। সো আজকের সোল কানেকশন পডকাস্টে আমার সঙ্গে আছে মৈনাক ভৌমিক। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছে মৈনাক ভৌমিক। মৈনাকের সঙ্গে আমার এর আগে কোনদিন আলাপ হয়নি, আজকে এই পডকাস্টে আলাপ হবে। সো দেখা যাক এই আলাপটা কতটা ইন্টারেস্টিং করে মৈনাককে জানা যায়। সো ওয়েলকাম মৈনাক, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ টু হ্যাভ মি। কেমন আছো বলো? ভালো। ভাগ্যলক্ষ্মী রিলিজ করার পর বেশ লোকজন তো খুবই একটা পজিটিভ রেসপন্স দিচ্ছে এবং বলছে যে এটা একটা মৈনাক ভৌমিকের অন্য একটা দিক। তো সেটা কিরম লাগছে? ভালো লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা দেখে এসেছি, দ্য বিউটি অফ অনেক সিনেমা করা বা অনেক দিন ধরে সিনেমা করা, সেটা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে 10 বছর পর দেখতে হবে ওয়ে ডাজ ইট হোল্ড। বিকজ সিনেমাটা না একটা সপ্তাহ, 2 দিন কি 4টে দিন কি একটা সপ্তাহ সেটা দিয়ে বিচার করা যায় না, 4টে রিভিউ। কারণ হয় তুমি 10 বছর পর আমাকে দেখতে হবে যে সিনেমাটা ফাইনালি কানেক্ট করছে কিনা। তখনও মানুষ রিলেট করতে পারছে, কিন্তু তখন কি আরও বেটার বুঝতে পারছে, তখন কি আরও রেলিভেন্ট থাকছে কিনা। রাইট। সো এইগুলো আমার কাছে হয়তো এটা বয়স হতে পারে, যে বয়স হচ্ছে যে আই ফিল ইটস আ মাচ লঙ্গার, অনেক বড় একটা টাইমের ভাবনা চিন্তা। একদিন আজকে সিনেমা বানানো এবং আজকে সিনেমাটা দেখা দিয়ে পৃথিবীতে কোনো সিনেমার কিছু হয়নি। রাইট। সেটা টাইম থেকে গেছে কিনা উইথ দ্য টেস্ট অফ টাইম, সেটা ইম্পর্টেন্ট। থেকে যাওয়ার থেকে তোমার অ্যানালিসিস যে 10 বছর পরে আচ্ছা এটা ইন্টারেস্টিং নয় বা এটা টাইমলেস হচ্ছে না, কারণ এই জিনিসগুলো রয়েছে। সো সেটা খুব ইম্পর্টেন্ট। যেরকম একটা হয় না যে খুব টিপিক্যাল একটা চিন্তা ভাবনা যে সিনেমার আগে কতটা টেনশনটা সিনেমার আগে যখন বানিয়ে ফেলেছো তখন সিনেমাটা বানিয়ে ফেলেছো, এরপরে হচ্ছে তোমার ভবিষ্যৎটা নিয়ে টেনশন, যে তুমি কারণ ইটস লাইক আ চাইল্ড, তুমি জন্ম দিয়েছো, ব্যাস ইউ আর নট ডান। বাচ্চাকে বড় করতে হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, বিয়ে করবে, চাকরি করবে, হাউ আর দে ডুইং ইন লাইফ, দেন ইউ নো তুমি বাচ্চাকে মানুষ করে। সো সিমিলারলি দ্যাট ইজ হোয়াট আ ফিল্ম ইজ। এখন গিয়ে তোমার শুরুটা তো 2006-এ,
হ্যাঁ মানে 6-এ রিলিজ হয়। আমরা বানিয়েছিলে কোন সময় তুমি? 2006-তেই আমি বানাই। 2006-তেই বানাও। ডিসেম্বর জানুয়ারি ওরকম, ওই 2007-এর মুখে রিলিজ হয়। এখন গিয়ে তুমি যদি তোমার ফিল্মোগ্রাফিটাকে গিয়ে দেখতে যাও, তখন গিয়ে মনে হয় যে কোথাও এইটা এরকম করলে হতো, ওটা ওরকম করলে হতো, সেটা কতটা মনে হয়? এইটা সামহাও আমার মানে অবভিয়াসলি আমি যদি মানে একটা জিনিস আমি কনসিয়াসলি ডিসাইড করছি এবং শুরুর দিক থেকে, সেটা হচ্ছে যে যেহেতু তুমিও যেহেতু সিনেমার জগতের মানে সিনেমা বানাও এবং এটা জানবে যে সিনেমা ইটস নেভার এন্ডিং প্রসেস, তুমি কোনো দিন তোমার ছবি শেষ হবে না। কারেক্ট। মানে শুটিংয়েও তোমার মনে হবে আরও 4টে দিন পেলে ভালো হতো, পোস্ট প্রোডাকশানে তোমার মনে হবে আরও বেটার করা যায়, আরও মিউজিকটা বেটার করা যায়, এটা শেষ নেই টিল তোমার একটা কেউ ডেডলাইন দিচ্ছে, সেটা প্রোডাকশানের এন্ড থেকে হতে পারে। সো তুমি কোথাও গিয়ে তোমাকে একটা শেষ একটা এন্ড লাইন ড্র করতে হয়। এবার সেইখানে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করেছি যেখানে আমি বলে দিচ্ছি হ্যাঁ এখানে শেষ, এটা এখানে দিস ইজ দ্য ফিল্ম, তারপর আর লুক ব্যাক করার অপশানটা আমি আর দেখছি না। সেটা নিজের আমার মনে হয় যেটা এটা নিজের ডিফেন্স মেকানিজম। বিকজ কি হয়, আমি যদি আর একবার গিয়ে দেখি আমি ওই ভুলগুলো দেখতে পাবো। ঠিক, নিশ্চয়ই দেখতে পাবো। ভুলটা দেখতে পাবো, ওটা করলে ভালো হতো, ওইটার মধ্যে আর না থাকা ভালো। সো ওটা আমি কনসিয়াসলি একটা রিভিজিট করাটা মানে জীবনে আমি আর আমার এর আগের ছবি পুরো ছবি আমি আর একবার দেখিনি, হয়ে গেছে যখন হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে আমি আগে খুব করতাম। আমি আগে খুব অবভিয়াসলি এটা তো আছেই যে একটা জিনিস তুমি তৈরি করলে তারপর তোমার মনে হলো যে ওই আমার পার্সোনালি মনে হয় ওই সময় দাঁড়িয়ে ওইটাই আমি করতে পেরেছিলাম বলে করেছিলাম। আজকে তো আমি একটা অন্য মানুষ, মানে আমার তো লাইফটা বদলেছে। আমি ধরো আরেকটা সবার ক্ষেত্রে তাই, তোমার ক্ষেত্রে তুমি 2006 থেকে আজ অবধি যে বয়স, তোমার যে ফিল্ম মেকিংয়ের এক্সপিরিয়েন্স, তোমার জীবন তোমাকে যা যা শিখিয়েছে, সেখানে তো ইউ কন্টিনিউয়াসলি চেঞ্জ। হ্যাঁ মানে তোমার থট প্রসেস, তোমার দেখা, তোমার বড় হওয়া, ম্যাচিউরিটি সবটা চেঞ্জ হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে তুমি আজকের ম্যাচুরিটি থেকে ওটাকে জাজ করতে গেলে তখন মনে হয় ডিফিকাল্ট তো হয়। আর সেটা একটা জিনিস আমার মনে হয় ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম, এটাও তো সত্যি যে ইগনোরেন্স ইজ ব্লিস, সেটার একটা মজা আছে। মানে ওই ছোটোবেলার বোকামিগুলি কিন্তু দারুণ। মানে ওই আমরাতে কিছু জিনিস আমি ধরো লিখেছিলাম বা করেছিলাম তখন, মানে আমি খুব নাইভ, জানি না, কিচ্ছু বুঝি না, কে কী ভাববে এগুলো নিয়েও ভাবতাম না। সো সেটা লিখতে পেরেছি। আজকে আমি হয়তো ওটা লিখতেই পারতাম না, ওই জিনিসগুলো করতেই পারতাম না। মানে এখন আমি ভাবি যে যেরকম একটা পরিস্থিতিতে চলে এসে একটা সব কিছু একটা ভীষণ এভরিথিং হ্যাজ বিকাম ভেরি কর্পোরেটাইজড, সেখানে বসে এখন তো আরও ভয় লাগতো আমার করতে। সো সেই দিক থেকে আমি ভাবতে গেলে আমার মনে হয় যে আই এম গ্ল্যাড আই ডিড ইট। আর ওই বয়সে ওটাই ওয়াজ দ্য রাইট ডিসিশন। ওইটা এবং বয়সের মজা যে আজকে আমি আমার বয়সে সেটা করতে পারছি, 18 বছর আগে সেটা আমি পারতাম না। এবং এটাও সত্যি যে 18 বছর আগে আমি যেটা করতে পারতাম সেটা আজকে পারবো না। ঠিক ঠিক, একেবারেই তাই। সেই কারেজটা হয়তো আমার এখন আর নেই। কারেক্ট। এবং সে ইনোসেন্সের একটা আলাদা কারেজ থাকে, ইনোসেন্সের একটা আলাদা মজা থাকে, মানে যে তুমি জানো না, মানে তোমার কাছে কিচ্ছু এসে যাচ্ছে না। রাইট। এবং তুমি তখন তোমার মাথায় প্রেজুডিস কম, তোমার মাথায় কন্ডিশনিংস কম, তোমার মাথায় অ্যাকচুয়ালি কিছুই ওয়ার্ক করছে না, তুমি এতটা ভাবছো না। মানে এই যে মানে মানুষ আজকে আমরা যখন মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, প্রথম যে কথাটা ফুটে আসে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ঠিক, মানে অ্যান্টিসিপেশন, মানে আমাদের অ্যাংজাইটিটা কি, অ্যাংজাইটিটা হচ্ছে না অ্যান্টিসিপেশন যে নেগেটিভ কিছু হতে পারে। ঠিক, একদমই তাই। সেটা থেকেই তো ওভার থিঙ্কিং। কারেক্ট, যে আমরা এটা করেছি দেয়ারফর কালকে ওটা বলবে, খারাপ জিনিস আমরা অ্যান্টিসিপেট করে যাচ্ছি, সেখান থেকে ওভার থিঙ্কিংটা তৈরি হয় এবং সেখান থেকে যত বয়স বাড়বে এটা হতে থাকবে। ঠিক, এবং পৃথিবী আমাদেরকে ওই দিকে নিয়ে যাবে। সো আমাদেরকেও দায়িত্ব নিয়ে চেষ্টা করতে হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। বেশ, তুমি যখন আমরা শ্যুট করো, আমার মনে আছে আমি তোমার সঙ্গে ক্যামেরার বাইরেও এই কথাটাই বলছিলাম। আমার মনে আছে যে আমরা দেখে আমার মনে হচ্ছিল হোয়াট ইজ দিস, মানে দিস ইজ সামথিং টোটালি নিউ ইন বাংলা সিনেমা। আমরা এর আগে বাংলা সিনেমা ওরকম কিছু হয়নি। জাম্প কাটস, ন্যারেটিভ নিয়ে পুরো একটা অদ্ভুত প্লেই বলবো আমি, একটা প্লেফুলনেস, লোকজন ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছে ক্যামেরার সামনে, গানের ইউজটা অদ্ভুতভাবে, যেই ধরনের ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের ভিজুয়ালটা খুব আরবান একটা ভিজুয়াল। যে ভিজুয়ালটা ওই সময় আরবান ভিজুয়াল ঋতুদার সিনেমা দেখা যাচ্ছে, ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছি আমরা, বাট এই আরবান ভিজুয়ালটা সম্পূর্ণ আলাদা, খুব একটা ইয়াং ফ্রেশ ফিল আছে। তোমার
এই আমরা বানানোর পেছনের ইনফ্লুয়েন্সগুলো, মানে তোমার ছোটোবেলা তো এখানে নয়, তোমার নিউ ইয়র্কে, এবং তো এই যে দুটো কালচারের ডিফারেন্স, মানে কলকাতাটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা এবং আমেরিকার কালচারটা সম্পূর্ণ একটা আলাদা কালচার, এই দুটোর মিক্স কি তোমাকে আমরা বানাতে হেল্প করেছে না? মানে হোয়াট ইজ দ্য সিড অফ আমরা? আই থিঙ্ক দ্য সিড অফ আমরা ওয়াজ এগেন আমেরিকাতে বড় হওয়া প্রবাসীটা একটা ইটস এ ডিফারেন্ট টাইপ অফ বাঙালি, অন্তত আমার সময় তো ছিল, এখনও আমি শিওর আছে। সেটা হচ্ছে সর্বক্ষণ দেখো যারা বাইরে থাকে তাদের তো একটা অবভিয়াসলি দেশকে মিস করে, ভারতবর্ষের কথা ভাবছে, কলকাতার কথা ভাবছে। সো আমার আশেপাশে সবসময় ছোটোবেলা থেকেই, মানে আমার কাকারা হোক, আমার বাবা ছোটোবেলায় মারা যায়, সো কাকা মেসোমশাই কেউ না কেউ, মানে কোনো ফ্যামিলি মেম্বার সবসময় কলকাতা নিয়ে কথা বলছে, বাংলা সিনেমা নিয়ে কথা বলছে, বাংলা সাহিত্য নিয়ে কথা বলছে, এবং সেইটা আমাকে খুব মোটিভেট করে যে আচ্ছা নকশালবাড়ি, শীর্ষেন্দুদার লেখা, সমরেশ মজুমদার কালবেলা, উত্তরাধিকা পড়া, আমি মোটিভেটেড হয়ে পড়ছি, আচ্ছা এইটা হচ্ছে কলকাতা, কফি হাউসের আড্ডা, উৎপলেন্দুদার ছবি। এবার আমি কাট্টু 2006 বা 2005 যখন কলেজ টলেজ করতে করতে একটা ছুটি নিয়ে এলাম কলকাতায়, আমি হঠাৎ এসে দেখছি কলকাতার ইয়াং ছেলেপিলে তারা না পড়ছে শীর্ষেন্দুদার লেখা, সুনীল গাঙ্গুলি বললে বুঝতে পারছে না, রবীন্দ্রনাথ মানে গান, সাহিত্য নয়, গোড়া খায় না মাথায় দেয় যায় না, কিন্তু বব ডিলানটা বলতে পারছে, সামার অফ 69টা জানে, ঠিক সামহাও তারা মেটাল শুনছে, কফি শপে বসছে, তারা কিন্তু কফি হাউসে যাচ্ছে না, কফি ডেতে যাচ্ছে। সো এই যে একটা গ্লোবালাইজড এবং আমেরিকানাইজড ইন্ডিয়া হয়ে গেছে, সেটা আমার আইডিয়া ছিল না। ও, তুমি এসে দেখলে আচ্ছা, মানে ডিফারেন্সটা তো অতটা না যতটা আমি ভাবছিলাম। মানে তখন মনে হতো যে অনেস্টলি স্পিকিং, মৃণাল সেন, সত্যজিৎ রায় বা ইভেন আমি বলছি ধরো ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেনের ছবিতে আমি যে বাঙালিকে, ইউথ বাঙালিকে তো আমরা দেখতে পেতাম না, ইউথ বাঙালিকে দেখার আমাদের কোনো স্কোপ ছিল না। এবার ইউথ বাঙালিকে আমি এই চোখে দেখতে পেলাম, মেশা শুরু করলাম, এবং তাদের চূড়ান্ত এক্সপোজার, মানে এইটা হয়তো মানে ডেফিনেটলি আমার ধারণা এখনও যে এটার পেছনে একটা ইকোনমিক্স আছে, একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা এখনও পৃথিবীর মানুষকে বিশ্বাস করায় যে ভারতবর্ষ মানে রবিশঙ্কর একটা পাজামা পাঞ্জাবি পরে স্টেজে উঠে সেতার বাজাবে, ভারতবর্ষ মানে একটা বম্বের স্লাম, একটা গরিব লোক, এইটা হচ্ছে ভারতবর্ষর ইমেজ যেটা পৃথিবীর কাছে রয়েছে। রিয়ালিটি সেটা আমি ডিনাই করছি না রয়েছে, কিন্তু অলসো যে প্যারালালি একটা শিক্ষিত জাত, সেটা খালি কলকাতায় নয়, সেটা ভারতবর্ষে, তারা সব রকমের সিনেমা দেখছে, সব রকমের গান শুনছে, ছবি আঁকছে। এই যে তুমি পডকাস্ট করছো, মানে এই যে একটা জনপ্রিয় পডকাস্ট, এটা নয় যে এটা জনপ্রিয় নয়, মানে প্রচুর বাঙালিরা শুনছে, বাট ইট ইজ আ পডকাস্ট, ইট ইজ নট একটা খাতায় কিছু তুমি বই লিখছো। এটা দেশ পত্রিকা নয়, দেশ পত্রিকা আপগ্রেড হয়ে গিয়ে একটা পডকাস্ট হয়ে যেতে পারে, এটা বাঙালিরা করছে, কিন্তু বিদেশ এটা মানে বিদেশের বাকি পৃথিবীটা মানতে চাইছে না, বা হয়তো কোনো পলিটিক্যাল কারণে আমরা জানতে পারছি না। যেরকমভাবে আমরা ধরো কোরিয়াকে চিনতে পারছি, যে কোরিয়ান ফুড, কোরিয়ান সিনেমা, সেটা আমি 2006-তে এসে দেখতে পেলাম যে এই না 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 কলকাতার কিন্তু আলাদা, কলকাতাটা কিন্তু কলকাতা 71-এর কলকাতা নয়, ঠিক কলকাতা গিটার বাজাচ্ছে, কলকাতায় একটা ছেলে তার নিজের নাম বদলে কিউ করে ফেলেছে, এইটা আমার কাছে কলকাতায় মেটাল হচ্ছে, মানে আমি ফসিলস বলে একটা ব্যান্ড, এবং দেখতে পাচ্ছি নজরুল মঞ্চে 3,500 লোক, এবং সব বিরাট মানে হই হই হচ্ছে, এবং এই গানটা অপসংস্কৃতিও বলা হচ্ছে, এবং মানুষ পাগলের মতো এনজয় করছে, এবং যারা শুনতে যাচ্ছে তারাও কিন্তু একটা এই যে মানে র্যান্ডামলি ঢুকে পড়ছে তা নয়, তারা জানে, তারা রক মিউজিকটা নিয়ে পড়াশোনা করেছে, শুনেছে। সো এই যে একটা কলকাতা বা পশ্চিমবঙ্গের এক্সপোজার আছে, এইটা সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল। সো এই মানুষদেরকে আমার মনে হচ্ছিল যে এদেরকে একটা সিনেমায় এদেরকে দেখানো উচিত, অলমোস্ট লাইক আ ডকুমেন্টারি। তুমি একটা আবিষ্কার করলে, এবং মনে হলো তুমি এইটা তো আমি মানে এটা তো নতুন আবিষ্কার, তোমার কাছে তো ডিসকভারির মতো লেগেছে। আমার কাছে এটা ডিসকভারি, এবং সব থেকে কী হয় দেখো দিনের শেষে এটাও তো রিয়ালিটি, তুমি যেটা মিডিয়া ইজ আর
অনলি আই। সো সিনেমা হোক বা নিউজ হোক, আমি এটার মাধ্যমে তো আমি এই ইন্ডিয়াটাকে দেখতে পাচ্ছি না, ঠিক, বা এই ঠিক। কলকাতা পশ্চিমবঙ্গকে দেখতে পাচ্ছি না। সো আমি যখন চোখের সামনে দেখতে পেলাম, এই রিপ্রেজেন্টেটিভটা সিনেমায় কোথায় রাইট, বা মিডিয়াতে কোথায়, বা আমি এদের সাথে কথাবার্তা হচ্ছে না, কারেক্ট। ওই শুনছি। হ্যাঁ, এবং কি হয় তখন এখন যেটা আরো বেড়ে গেছে সেটা হচ্ছে, আমি যখন নিউ ইয়র্কে রয়েছি, তখন ধরো প্রেসিডেন্সি যাদবপুরের অনেক ছেলেরাই ওখানে চাকরি নিয়ে যাচ্ছে, তাদের সাথেও মিশে আমার মনে হচ্ছে, ও এটা তো ওই বাঙালি নয়, সে তো গিয়ে ওখানে আমার মনে আছে একটা আমার বন্ধু রজত বলে একটি বন্ধু ছিল, প্রেসিডেন্সির ছেলে, সে আমায় ফোন করলো, মানে আমার থেকে অনেক বয়সে বড়, তখন আমার তখন 20-21 বছর বয়স, ফোন করে বললো, শোন, ক্রিকেট দেখতে ভালোবাসিস? হ্যাঁ। ব্রুকলিনে একটা খুব শেডি একটা মোটেল আছে, বেসিক্যালি ভুলভাল কাজ হয় আর কি, ওই মোটেল একটা রুম ভাড়া করলে ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ দেখা যায়। সো এই যে একটা এক্সাইটমেন্ট, যে যারা খালি বাড়িতে বসে নেই তারা কিন্তু বেরিয়ে পড়ছে, তারা বেরিয়ে গিয়ে ইন্টারনেটে কোথায় গিয়ে, তখন আমি বলছি 2001-2, তখন সদ্য গুগল বলে একটা জিনিস এসছে, ইন্টারনেটটা তখনও ওয়াইফাই বলে কিছু হয়নি, ডায়াল আপ, তাতেও কিন্তু তুমি একটা লাইভ সর্ট অফ খেলা দেখতে পারছো, মানে ওই রিফ্রেশ করে করে স্কোরটা দেখতে পাচ্ছ। ঠিক, ঠিক, So, ঠিক। এই যে একটা পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারতবর্ষ, বাঙালি, এটা রয়েছে, এটা আমার দেখা, আমার মনে হয় এটা ভীষণ ইন্টারেস্টিং। এবং সেটাকে তোমার ডকুমেন্ট করতে ইচ্ছা হলো। বিকজ আমার ব্যাকগ্রাউন্ডটা সামহাউ স্টার্টেড উইথ ডকুমেন্টারি। ঠিক, ঠিক, ঠিক। এবং সেই ডকুমেন্টারি থেকে আমার মনে হচ্ছে এটাকে ডকুমেন্ট ওইভাবে করা যাবে না, কিন্তু এটা যদি লিখে আমি ওদের ভাষায় ওদের মতো করে কথা বলে জিনিসটাকে ন্যারেটিভলি একটা মারতে পারি। এবং যেটা হলো সেটা হলো ইউথ, কিন্তু তুমি যাদের যাদের কথা বললে তারা কিন্তু প্রথমবার দেখলো, আচ্ছা আমাদের রিপ্রেজেন্টেশন বাংলা সিনেমায়, এটা কিন্তু তাদের জন্য খুব এক্সাইটিং। কারণ আমি বলছি, আই ওয়াজ ওয়ান অফ দেম। ওকে, আই ওয়াজ ওয়ান অফ দেম, যে আচ্ছা এটা তো আমি যেভাবে ভাবছি বা আমি যেভাবে দেখতে চাই, কারণ আই ওয়াজ 25-26 সেই সময়, তো আমিও একেবারেই তখন আমার এক্সপোজার টু বাংলা সিনেমা ওয়াজ মানে যেরকম সবার জন্য তাই। আর আমি থাকতাম শিলিগুড়ি শহরের যে কি বলবো, শহরের যে চারদিকের পরিবেশের আস্তে আস্তে বদলানো শুরু হয়েছে, বাট কলকাতার মতো নয়। বাট যখন দেখতে পেলাম, সেটা কিন্তু বেশ একটা এক্সাইটিং ব্যাপার মনে হলো আমার। এবং সেই এক্সাইটমেন্ট আমার মনে হয় প্রচুর লোকজন কিন্তু সেই সময় কানেক্ট করেছে। এবং আমার বিশ্বাস আমার বন্ধু বান্ধবদের মধ্যে কাল্ট ফলোয়িং আছে আমরার, তোমাকে বলছি। হ্যাঁ, মানে আমি এটা দেখেছি, বিকজ ছবিটা, মানে যা হয়, আমি যেহেতু তখন ছবিটা বানিয়েছি, সেটা একটা প্রচণ্ড তখন একটা, মানে সব সিনিয়র সাংবাদিকরা, এটা কোনো সিনেমা নয় ইত্যাদি ইত্যাদি বলা শুরু হলো। এবং ডিজিটালি তখন প্রথম ছবি বানানো, যে আমরা ডিজিটালি প্রজেকশন করার চেষ্টা করছি, খুব বোকা বোকা একটা, মানে আমার প্রডিউসার নিতেশ, থ্যাঙ্কফুলি সে একটা ডিভিডি চালিয়েছিল হলে, লিটারালি প্রতিটা হলে সামাও কনভিন্স করিয়ে একটা হলের ডিভিডি প্লেয়ার নিয়ে ডিভিডি প্রজেক্ট করা হতো। মানে সেটা হাস্যকর, কিন্তু সেইভাবেই আমরা ছবিটা বানিয়েছি, যে এইভাবেই আমরা দেখাবো। এবং সেটা কিছু সপ্তাহ পর আস্তে আস্তে সেটা মোজারবেয়ার ইন্টারেস্ট পেয়ে ডিসাইড করলাম যেটা ডিভিডিতে আমরা বিক্রি হবে। এবং আমি ভুলে যাই যথারীতি, যে আচ্ছা ঠিক আছে, ছবিটা কী ফিউচার হবে জানি না। তারপরে শুনতে পারি যে মোজারবেয়ারের লাখ লাখ ডিভিডি আমরা বিক্রি হচ্ছে, বিকজ সারা এভরিওয়ার সব ইউথ দেখতে শুরু করেছে। ঠিক। অ্যান্ড ইট বিকেম অ্যান ওপেনিং ফর মি, যে আচ্ছা অ্যাকচুয়ালি তখন আমি বোধহয় ওই প্রথম বুঝলাম যে when you make a film, এবং ফিল্মের মানে ফিল্মটা তুমি বানানোর রিলিজ করার পর সিনেমাটা ওখানে শেষ হয়ে যাচ্ছে না। আচ্ছা, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এই এপিসোডটা, মানে ওটা যত দিন গেল গ্রো করতে থাকছে, ভালো লাগছে। ইনফ্যাক্ট একটা সিনেমা ইজ লাইক এ কনভারসেশন, আমাদের পডকাস্টের মতো, যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে আছে আমরার সাথে আমার একটা মেজর পাওয়া, সেটা হচ্ছে আমরা একটা ছোটো, আমার প্রডিউসারের প্রথম ছবি, সে একটা প্রিমিয়ার মতো, মানে ইনফ্যাক্ট শুক্রবার ছবিটা রিলিজ, মঙ্গলবার গিয়ে নীলাঞ্জনা, যিশু আর আমার প্রযোজক ডিসাইড করলে একটা ছোটো স্ক্রিনিং করবে প্রিয়াতে। সেই স্ক্রিনিংয়ে ঋতুপর্ণ ঘোষ এলেন। ঋতুপর্ণ ঘোষ দেখলো না, ছবিটা দেখে গট করে রেগে মেগে বেরিয়ে গেল। যিশুকে ফোন করে বললো জঘন্য একটা হয়েছে ইত্যাদি হয়েছে। এবং মজা হলো, তারপরে ঋতুদা আমার নাম্বার পেল থ্রু নীলাঞ্জনা। এইখান থেকে আমার ঋতুদার সাথে একটা বন্ধুত্ব, এটা একটা বিরাট পাওনা। আচ্ছা। এবং ঋতুদার ডেফিনিশন হচ্ছে যে একটা সিনেমা যদি আমায় রাগাতে পারে, বিরক্ত করতে পারে, তার মানে আমায় ভাবিয়েছে, তোর সাথে আমার আড্ডা মারা দরকার।
এই একটা লম্বা 2013 অবধি আমাদের একটা বন্ধুত্ব, সন্ধেবেলায় গিয়ে আড্ডা মারা। সো আমরা দিয়ে আর কিছু হোক না হোক একটা দারুণ বন্ধু পেয়েছিলাম। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট টু আস্ক, যে তোমার তোমার ভাবনা, তোমার ফিল্ম মেকিং, তোমার পার্সোনালিটি, যতটুকু আমি তোমার ফিল্মের থ্রুতে যতটুকু জানতে পেরেছি, আর ঋতুদার পার্সোনালিটি বা ঋতুদাকে যতটুকু সামনে থেকে দেখার ছোটোখাটো সৌভাগ্য হয়েছে, দুটো তো কন্ট্রাস্ট খুবই, আর সেই সময় তো বোধহয় আরও বেশি ছিল। এই দুটো মিলল কী করে, মানে তোমাদের কনভারসেশনসগুলো কী নিয়ে হতো? অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ঋতুদা ইজ আ ভেরি জেনুইন পারসন আমার জীবনে দেখা, এবং ঋতুদাকে মানুষ যেভাবে দেখতো, ঋতুদা কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটা নয়। মানে ঋতুদা ইজ ভেরি ওপেন মাইন্ডেড, সব কিছু দেখতে চায়, সব কিছু নিয়ে আড্ডা মারতে ভালোবাসে। হি ইজ ভেরি, আমি অনেস্টলি এত ফরওয়ার্ড থিঙ্কিং একটা মানুষকে মিট করিনি লাইফে। সব কিছু নিয়ে ভাবছে, সব কিছু জানতে চায়, তার একটা ওপিনিয়ন আছে। তুমি যদি না ঋতুদা এটা নয়, ও আচ্ছা তাহলে কেন করেছিলে, এইভাবে লোকটা মিশতে ভালোবাসতো। এবং আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে বিকজ অফ দ্য কাইন্ড অফ ফিল্মস আই ওয়াজ মেকিং, যে ইউথ ওরিয়েন্টেড, এবং হয়তো আমার সাজ পোশাক, যে আমি হয়তো এই ধরনের জামা কাপড় পরি, লোকের একটা ধারণা হয়ে গেছে যে আচ্ছা মৈনাক এই ধরনের মানুষ। ঠিক, অ্যাকচুয়ালি আমি কিন্তু ভীষণ বাঙালি, কিন্তু এটা একটা ধারণা তৈরি হয়ে যায়, এবং আমি আলাদা করে সেটাকে মানে ভাঙার চেষ্টা করব, এবং আমি কেউ নই। ঠিক, সেটা মানুষের ধারণা হয়েছে যে একটা আরবান ইউথ ওরিয়েন্টেড গল্প বলা মানুষ। কিন্তু আমার যে ভেতরে একটা প্রচণ্ড, আমি একটা আবহমান 19 এপ্রিল প্রেমী, সেটা আমি বোঝাতে যাচ্ছিও না আলাদা করে, এবং না বোঝালেও চলে। তোমার কোনো প্রয়োজনও ফিল হয়নি। আমার দেখো, দিনের শেষে আমরা অনেক কিছু করি, সব কিছু কি আমাদের জানানোর দরকার পড়ছে? আনইম্পর্টেন্ট। তোমার এই যে একটা, আমি তোমার সম্পর্কে বা তোমার খুব একটা প্রথম দিকে তোমাকে খুব একটা চেনার সুযোগ তুমি বোধহয় কখনোই দাওনি বলে আমার মনে হচ্ছে। মানে তুমি খুব বেশি ওপেন আপ হওনি ইন্টারভিউজে, তুমি খুব স্পেসিফিক কোয়েশ্চেনে খুব আনইন্টারেস্টেড লেগেছে তোমার বেশ কিছু ইন্টারভিউ দেখতে, মনে হচ্ছে তোমার একেবারেই এই কথা বলার ইচ্ছে নেই। মানে এটা কি, এটা মানে ওয়াজ ইট ট্রু? মানে আমি কি ঠিক বুঝেছিলাম? দেখো, আমার কাছে আমি হচ্ছি, আই ওয়াজ বেসিক্যালি স্কুলে ওই থাকে না যে লোকটাকে, যে ছেলেটা একদম ব্যাকবেঞ্চে বসে, না দেখতে পেলে ভালো। এবং ইনফ্যাক্ট আমার মনে আছে আমার মা থেকে আমার ফ্যামিলির সব লোকে একটা কথা আমায় বলতে, যে মানে আমার যেটা হালকা সুপ্ত বাসনা, সিনেমা বানাতে চাই বা আমি লিখতে পছন্দ করি, যে লিখে একটা কিছু করব, যে ফিল্ম মেকিং একটা সোশ্যালাইজ করতে হয়, 100 জন থাকবে, অনেক লোককে ডিল করতে হবে, কারুর বিশ্বাস ছিল না যে আমি এটা পারবো করতে। মানে আমি একদম সোশ্যালাইজ করতে পারতাম না, এখনও পারি না। মানে এখন একটা হাত কাঁপে ভাবতে যে সকালে উঠে এতগুলো মানুষের সাথে দেখা করতে হবে, মানে এখনও একটা শুটিং করতে যাওয়া মানে যে সকালে উঠে সবাইকার সাথে হাই হ্যালো করতে হবে। সো ইন্ট্রোভার্টটাও খুব ডিপ্লোম্যাটিক্যালি বলা, মানে অনেক মানে বেশি ইন্ট্রোভার্ট ঠিক নয়, আমি অ্যান্টি সোশ্যালটাও বলা ভুল, সোশ্যালাইজিংটা আমার কাপ অফ টি নয়। সো সেখান থেকে আমি রিয়েলাইজ করলাম, ও শিট, আনফর্চুনেটলি সিনেমা বানাতে গেলে আমাকে মানুষের সাথে মিশতে হবে, সাংবাদিকরা আসবে, কিছু প্রশ্ন করবে, আমাকে হয়তো উত্তর দিতে হতে পারে। সামহাও আমি অনেক প্রযোজকদের এবং আমার বন্ধু যারা প্রযোজকদেরকে মানে ম্যানেজ করে বুঝিয়ে প্রিমিয়ারগুলোকে অফ করিয়েছি। তাই? হ্যাঁ, মানে আমি তোমায় বলছি, ধরো আমি ঘরে বাইরে করছি যখন সুরিন্দর ফিল্মসের সাথে, যিশু, কোয়েল, নিষ্পাল খুব ভালো বন্ধু, বললাম যে প্রিমিয়ারটা যদি, আমার মনে হয় দেখো ফাইনালি মানুষ তো দেখবে, এইটা আমি খুব স্কিম্যাটিক্যালি করেছি। ইনফ্যাক্ট ইভেন উইথ শ্রীকান্ত অ্যান্ড মহেন্দ্র সোনি, যখন SVF এর সাথে দরকার নেই, লোকে দেখে এমনি দেখার দেখবে, আমরা কিছুজন মিলে একটা কোথাও ছোটো স্ক্রিনিং করে নেব। সে এই ছোটো, মানে একটা ম্যানিপুলেশন আমি কিন্তু থ্রু আউট আমার ফিল্ম ক্যারিয়ারে করেছি, যেটা আমার পিআরএ টিম, আমার প্রডিউসাররা বলে দেবে যে আমি সবসময় বলছি এটা দরকার নেই। এবার দরকার নেই, এটা একটা অজুহাত, বিকজ আমাকে সামনে যেতে হবে। হ্যাঁ, কারণ ফাইনালি আমি যে মিডিয়া, আমরা তো এগেন, আমি তো ক্যামেরার সামনে আসার কোনো ইন্টারেস্ট ছিল না, ক্যামেরার পেছনেই। এবার আনফর্চুনেটলি একটা প্রচারের দরকার পড়ে, ঠিক, 2-4টে লোক প্রশ্ন করতে চায়। সো সেখান থেকে, হ্যাঁ, সো তোমার প্রশ্নের উত্তর, মানে আমাকে না পাওয়াটা ইজ
আমাকে তুমি ফোনে পাবে, রাত্রিরে পাবে, মানে যারা আমায় চেনে তারা আমায় রাত্রিরে ঘন্টার পর ঘন্টা আমার সাথে ফোনে আড্ডা মারতে পারবে। সামনে বসে আমি খুব একটা মানে নট সো ফ্রেন্ডলি বা হয়তো আমি কমফোর্টেবল ফিল করি না। রাইট, সেই কারণেই আমি তাহলে যেটা ভেবেছি সেটা ইজ নট আনট্রু, মানে সেটা সত্যি। একদম। যে তোমাকে আমি অনেক ইন্টারভিউতে দেখেছি, মনে হচ্ছে যে ইউ আর নট অ্যাট অল ইন্টারেস্টেড টু আনসার দোজ কোয়েশ্চেন্স। আর আমার মাথায় একটা জিনিস এটাও এসেছিলো যে এখানে মৈনাকের সঙ্গে যে কথা বলতে যাব, মানে উইল মৈনাক ওপেন আপ, এটা আমার মাথায় ছিল। কিন্তু দ্য পয়েন্ট ইউ এন্টার্ড, আমি বুঝেছিলাম যে না ঠিক হ্যাঁ, মানে যদি সত্যি সত্যি কেউ, আমার মনে হয় দেখো আলটিমেটলি প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে আড্ডা মারি, এবং তার কাছে সে কিছুটা হলেও ওপেন তো হয়, যদি সেই মানুষটার জেনুইনলি তাকে জানার ইচ্ছা থাকে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর মানে বন্ধুত্বটা তো তাই না, বন্ধুত্বটাও তাই। তুমি যার সাথে মিশছো, তোমরা ইন্টারাক্ট করছো, ইটস আ ডায়ালগ, ইটস আ কনভারসেশন। তার মানে দুজনের কথা শুনছে, মন দিয়ে শুনছে, মানে ইটস নট আ ওয়ান সাইডেড কনভারসেশন। ঠিক ঠিক ঠিক। তোমার কলকাতায় এসে বন্ধু বান্ধব এটা কিভাবে তৈরি হলো, বা তোমার বন্ধু সার্কেলটার মধ্যে কিভাবে বুঝলে আস্তে আস্তে কলকাতাটাকে, বা বন্ধুদের থ্রুতে তুমি কি করে বুঝলে? আমি মিশতে শুরু করলাম। বন্ধু মানে এগেন, বন্ধু ইজ আ ভেরি কঠিন একটা শব্দ যে তোমার সর্বক্ষণ রয়েছে পাশে। আমার মনে হয় আমি নানান রকম মানুষের সাথে মিশতে শুরু করলাম। এবার মিশতে মিশতে চিনতে শুরু করলাম শহরটাকে, শহরটা কীরকম, শহরটা কীভাবে ভাবে। এই যে এটা ইটস অলসো আ মেল্টিং পট। মানে আমি তখন আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে আসলে নিউ ইয়র্ক আর কলকাতা খুব সিমিলার, মানে একটা মেল্টিং পটের মতো। নানান দিক থেকে মানুষ আসছে, নানান রকমের এক্সপোজারের বিষয় তুমি শুনতে পাচ্ছ, নানান রকম কালচারাল ডেফিনিশন নিয়ে। মানে তোমার পাশের বাড়িতে একটা মানুষ পুজো করছে, তার পাশের বাড়িতে একটা মানুষ একটা রক ব্যান্ড প্র্যাকটিস হচ্ছে, ঠিক তার পাশে একজন ঝালমুড়ি খাচ্ছে, তার পাশে একজন বসে পর্ক রিবস খাচ্ছে। এই যে একসাথে সব কিছু সহবাস, এইটা কিন্তু কলকাতার একটা চার্ম, যে চার্মটাকে তুমি নিয়ে নিতে পারবে না। এবং এটা তুমি আস্তে আস্তে মানে আবিষ্কার করা শুরু করলে, আবিষ্কার করলে আমার মজা পেলাম, মানে এটা ভীষণ এনজয় করলাম যে দিস ইজ আ ফ্যাসিনেটিং সিটি, যেটা খুব কম দেখতে পাওয়া যায়। যে এই শহরটা কোথাও একটা মনে হয় যে নস্টালজিয়ায় মোড়া, কিন্তু অ্যাকচুয়ালি ইটস আ ভেরি মডার্ন সিটি, মানুষও ভীষণ মডার্ন। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমার ক্ষেত্রে, কলকাতার প্রতি তোমার যে পার্সপেক্টিভটা সেটা খুব অবজেক্টিভ। তুমি খুব একটা বাইরে থেকে কলকাতাকে দেখার চেষ্টা করছো। এখানে আমার খুবই জানতে ইচ্ছা করছে যে তুমি যখন বাংলা সিনেমা বানাচ্ছ, তোমার সিনেমায় সম্পর্ক নিয়ে প্রচুর জিনিস দেখতে পেয়েছি, সম্পর্কের অসুবিধে নিয়ে। বেডরুমের কথাও যদি বলি, তাহলে বারবার সেই আনইজিনেস বিটুইন টু পিপল, হ্যাঁ, তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট, এই নিয়ে অনেক কিছু এসছে। আমরার ক্ষেত্রে ইট ওয়াজ মানে তার মধ্যেও ছিল অবভিয়াসলি, কিন্তু সেটার ট্রিটমেন্টটা ওয়াজ আরও বেশি আমার জন্য অ্যাট্রাকটিভ ছিল, এবং যারা রিপ্রেজেন্ট করছিল তারাও অ্যাট্রাকটিভ ছিল। বাট বেডরুমের ক্ষেত্রে হোয়াট হ্যাপেন, মানে তোমার কোথাও কি গল্প বলতে গিয়ে এই লোকগুলোকে দেখাটা হেল্প করেছে, নাকি তোমার নিজের এক্সপিরিয়েন্স হেল্প করেছে? আমার মনে হয় নিজের এক্সপিরিয়েন্স, এবং আমার ওই সময়টা ধরো 10 বছর আগে আমার মনে হয়েছিল যে একটা কোথাও আমি যদি সিনেমা করি, ইট হ্যাজ টু বি মাইন, খুব পার্সোনাল হতে হবে। এবং পার্সোনাল বলতে আমি আশেপাশের মানুষকে দেখছি, স্টাডি করছি। এবার তাদের সম্পর্ক এটা ন্যাচারালি চলে আসছে, তারা কীভাবে মিশছে একে অপরের সাথে, মিথ্যে কথা বলছে বা বলছে না, একটা ডুয়াল লাইফ লিড করছে, একটা হিপোক্রেসি আছে, সেইটাকে তুলে ধরতে আমি চাইছিলাম। যে আজকের মডার্ন মানুষ কী করছে, মানে কলকাতার মানুষ আমার চেনা আশেপাশে তারা কী ধরনের লাইফ লিড করছে, এবং তাদের সম্পর্কগুলো কীরকম। মানে দিনের শেষে কোথাও গিয়ে সেটা, মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি যদি ভেবে দেখো, অন্তত আমি এইভাবে দেখেছি। আমার কাকা একটা খুব ইন্টারেস্টিং কথা বলতো যে মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে গডফাদার কিন্তু একটা একান্নবর্তী পরিবারের গল্প। ঠিক, একটা বাবা, তার একটা ব্যবসা রয়েছে, গল্পটা একটা ছোটো ছেলে আলাদা হয়ে যেতে চায় মাইকেল কোরলিওনে, সে কীভাবে আস্তে আস্তে পারিবারিক ব্যবসার মধ্যে ঢুকে পড়ে, হ্যাপেন্স টু বি পারিবারিক ব্যবসাটা ক্রাইম। ঠিক, সেখান থেকে আমরা গডফাদারকে একটা অন্য স্থানে দেখি বা ক্রাইম গ্যাংস্টার ওয়ার্ল্ডে ফেলি, কিন্তু রিয়ালিটিতে কিন্তু গডফাদার একটা প্রচণ্ড পারিবারিক সম্পর্কের গল্প।
মানে ওই যে মাইকেল কোরলিওনের দরজাটা বন্ধ করে দিল, মানে ওর এই বউ আর থাকবে না, এই যে এক্সিট, এই সম্পর্কটা টিকবে না, কারণ ও ফ্যামিলি ব্যবসায় ঢুকে গেল। সো কোথাও অ্যাট দ্য এন্ড অফ এনি স্টোরি ইজ এ হিউম্যান রিলেশনশিপ, এটা আমি বিশ্বাস করি। রাইট। বিকজ এই একটা কনভারসেশন ইজ হোয়াট কিপস আস আ লাইফ, এবং একটা সম্পর্ক থেকে একটা কনভারসেশন বেটার হয়, ঠিক, আরও সুস্থ হয় বা অসুস্থ হয়, সেটা আরও এন্টারটেনিং হয়। কেউ কেউ এটা এখন আজকাল খুবই বলে, যে আমার সঙ্গে পডকাস্টেও বিভিন্ন লোকের সঙ্গে কনভারসেশন করতে গিয়ে আমরা এই জিনিসটা পেয়েছি যে একটা পয়েন্টে আমরা একটা যে ওয়াইডার অডিয়েন্স ছিল তাদেরকে ইগনোর করেছি, এবং যদি তোমাকে সেই অর্থে যদি বলতে হয় তাহলে তুমি তাদের মধ্যে একজন যারা শহরের গল্প বলেছ। রাইট, তুমি তাদের মধ্যে একজন যারা শহরের গল্প বলেছ, এবং যদি সেই সময়টাকে দেখতে হয় তাহলে তোমার কি মনে হয় কেন আমরা শুধু শহরের গল্প, তোমার ক্ষেত্রে ইট ইজ ভেরি মানে এভিডেন্ট যে তুমি যেহেতু বললে খুব যে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার পার্সোনাল দেখাগুলো সেগুলোকে তুমি সিনেমায় আনতে চেয়েছো, বিকজ তুমি ইউ ডিসাইডেড দ্যাট ইট শুড বি পার্সোনাল। কিন্তু সেই সময় আরও বেশ কিছু লোকজন খুবই আরবান জিনিসপত্রের প্রতি বা শুধু কলকাতাকে দেখানোর প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে পড়া শুরু করেছিল আস্তে আস্তে, এবং তারপর দেখা গেছে লম্বা সময় ধরে সেটা চলেছে। এটার কারণ কি মনে হয় তোমার? হয়তো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির সেট আপটা হয়তো কলকাতায়, দেয়ারফোর জাস্ট লজিস্টিক্যালি আমি বলছি, ছবি বানানোর ক্ষেত্রে বাইরে গিয়ে কাজ করার পেছনে একটা খরচা, সিনেমা তো ফাইনালি ইটস অ্যান ইকোনমিক্স বিহাইন্ড ইট। এবং হয়তো যারা কলকাতায় রয়েছে তারা গল্প বলছে, তারা কলকাতার গল্প বলছে, সেটা ঘটনাচক্রে হয়েছে। আমার মনে হয় না এটা কোনো প্ল্যান ডিসিশন। আমরা কিছুজন যারা এসে হয়তো বলেছি, তারা কিন্তু এটা নয় যে লোকে বলছিল না। মানে আমরা যখন গৌতম ঘোষের পাড় দেখছি বা বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে পুরুলিয়া দেখছি, এটা নয় যে আমরা দেখছি না। এই যে সাডেন সে তখনও কিন্তু বাপ্পাদিত্য ছবি বানাচ্ছে, বাই দ্য ওয়ে। সো এই যে বন্ধ হলো, এটা আমি মনে করছি না যে বন্ধ হলো। আমার মনে হয় কেউ পুরুলিয়া থেকে এসে পুরুলিয়ার গল্পটা বলছে না, হয়তো সেটা হলো। এবং যে পুরুলিয়া থেকে আসছে বা মেদিনীপুর থেকে আসছে বা অন্য কোনো শহর থেকে আসছে, সে তো সেই শহরের গল্পটা এসে বলতে পারছে না বা বলছে না বলে আমরা সেই গল্পগুলো দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষগুলো কলকাতার গল্প বলতে চাইছে। এবং আমার এটা নিয়ে একটা বক্তব্য আছে, মানে এটা আমি মনে করি সেটা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আরবান আর রুরালের ডিভাইডটা কি আদৌ কি আর আছে? কারণ এটা আমি বলছি ফ্রম দ্য পার্সপেক্টিভ যে আমি যখন ধরো দুর্গাপুরে গেলাম কারোর সাথে দেখা করতে, বা আমার একটা ফ্যামিলি হাওড়াতে রয়েছে, তারা দে আর লিডিং দ্য সেম লাইফস আই অ্যাম লিডিং। তারাও গিয়ে অ্যাপল টিভি দেখছে, তারা গিয়ে একটা ইউটিউবে কিছু শুনছে। সো খুব কি আলাদা? মানে আমার যেটা মনে হচ্ছে, বরং যেটা কোথাও এটা হয়তো, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, 1 বছর ধরে আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, যে হয়তো ভাষা ইজ ভেরি রিস্ট্রেনিং। যে এই যে একটা কালচারাল ব্যাগেজ নিয়ে আমরা ঘুরে বেড়াই, এটাকে এবার তুলে দেওয়ার সময় এসে গেছে। বিকজ আজকে তুমি যদি ভেবে দেখো, তুমি যখন বা আমি যদি একটা স্কুইড গেম দেখছি, স্কুইড গেম দেখার সময় তোমাকে কোরিয়াকে চিনতে হচ্ছে না বা কোরিয়ার কালচার সম্পর্কে কিচ্ছু জানতে হচ্ছে না। একটা ছেলে একটা যাচ্ছে, সেখানে এক গাদা লোক লাল জামা পরে একটা মাস্ক পরে, তুমি এই খেলাটায় পার্টিসিপেট করতে গেলে ইদার তুমি মরবে বা মরবে না। তার জন্য তোমার কোরিয়ার ইতিহাস, তার জিওগ্রাফি কিচ্ছু জানতে হবে না। সো যত কালচারালি ডিভয়েড হয়ে যাবে বোধহয় এন্টারটেনমেন্ট, তত ইজিয়ার হবে। এটা রুরাল আর আরবানের প্রবলেম নয়, আমার মনে হচ্ছে এটা গল্প বলার, যেরকম মিউজিক দিয়ে তুমি কীভাবে ডিভাইড করবে, মানে মিউজিক তো তুমি শুনছো, ইট শুড বি ইজি ফর এনিওয়ান টু লিসেন টু। ঠিক। সো সিনেমাতেও বা আমার মনে বা গল্পের ক্ষেত্রে, যে তুমি যত এই যে আমরা করে ফেলছি যে নর্থ ক্যালকাটা এরকম, সাউথ ক্যালকাটা এরকম, আসলে কিন্তু এরকম নয়। ফাইনালি তুমি একটা গল্প বলছো, ঠিক, সেই গল্পটা হয়তো আমি ধরো এখানে বসে বলছি, কিন্তু সেই গল্পটা কি ইউনিভার্সাল? হ্যাঁ, সেটা দেখতে হবে। আর ইউনিভার্সালি তো সবাই মানুষের গল্পই বলছে। এবং আজকে স্কুইড গেমের কথা যেরকম বললে, ভাবতে গিয়ে তো এটা খুব সত্যি কথা যে আমি নিজেকেও ওখানে বসাতেই পারি, যে আমাকে কেউ একটা এরকম গেম খেলতে ডাকলো, এবং সেটা কলকাতা শহরে হতে পারে, সেটা শিলিগুড়িতে হতে পারে, দুর্গাপুরে হতে পারে, হোয়াট এভার দ্য প্লেস ইস, নর্থ কোরিয়াতে হতে পারে বা উগান্ডাতেও হতে পারে। কিন্তু পয়েন্টটা হলো আলটিমেটলি তো সেটা হিউম্যান ক্রাইসিস নিয়ে কথা বলছে,
সেই হিউম্যান ক্রাইসিসটা তো মানে ইউনিভার্সাল, মানে এটাই আজকে আমি একটা বলছি, একটা এটা প্রেম universal। ভেঙে যাওয়া বা একটা মানুষ যখন একটা গেম খেলতে যাচ্ছে তার টাকার দরকার, ঠিক। তার সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে, এবং সেই গেমটা খেলতে গেলে তুমি টাকাটা ইদার পাবে বা তুমি মরে যাবে। এই যে লাইফ অর ডেথ ক্রাইসিসটা তো তুমি আইডেন্টিফাই করতে পারছো, এবং সেটা তো ইউনিভার্সাল এবং ক্রাইসিস। এই ইউনিভার্সাল স্পেসে আজকে আমাদেরকে চলে যেতে হবে, আদারওয়াইজ কোথাও ভাষা আটকে দেবে। বিকজ ভাষার সঙ্গে যে বিউটিফুল জিনিস এলিমেন্টসগুলো রয়েছে, যে এই শব্দটা দিয়ে আমরা ডিফাইন করি, চল একটু চা খেয়ে আসি, এই হজম, এই যে ছোট ছোট বাংলা শব্দের মজা, এইগুলো যতটা বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাক্টিভ, এগুলো অলসো কিছুটা আমাদের আটকে দেয়। বিকজ আমরা রিচ আউট করতে পারছি না, কারণ এই শব্দগুলো দিয়ে আমরা বেঁধে দিচ্ছি। আমরা বোধহয় বারিং দ্য ইকোনমিক্স কিছু জায়গায়, মানে আমি বলছি যে ধরো এটা একটা রিয়ালিটি, যে অরণ্যের দিন রাত্রি আমার খুব পছন্দের একটা লাইন, সেটা ওরা যখন মেমারি গেমটা খেলছে এবং বলে রবীন্দ্রনাথ, ডন ব্র্যাডম্যান ইত্যাদি বলতে বলতে একজন সঙ্গীত মঞ্চে বলে হেলেন, তখন বাস থেকে রবি ঘোষ বলে হেলেন অফ ট্রয় না বম্বে। এবার এটা তুমি বাঙালির কেওড়া 70 দশকের ছেলে না হলে তুমি এনজয় করবে না। একদমই ঠিক। এইটা যতটা বিউটিফুল, ইটস অলসো রিস্ট্রেনিং। তার মানে বিদেশের অডিয়েন্স যখন বসে অরণ্যের দিন রাত্রি দেখছে, তারা ওই জোকটা জাস্ট বুঝলো না, কারণ এটা তুমি সাবটাইটেল করতে পারবে না। সো আই থিঙ্ক টেক দ্য সাবটাইটেল আউট অফ দ্য ইকুয়েশন, যদি তুমি ওই ইউনিভার্সালিটিটা খোঁজো। ঠিক ঠিক। এবং আরও একটা জিনিস আমার মনে হয়, সেটা হলো ইনক্লুসিভিটি। মানে আমার মনে হয় অনেকটা আমরা একটু এক্সক্লুড করে রেখেছি কিছু লোককে, যারা সিনেমায় নাকি চরিত্র হতে পারে না বলে আমাদের মনে হয়। যে আমি যেমন বলছি তোমাকে, ভাষা পশ্চিমবঙ্গে অনেক রকমের অ্যাকসেন্ট আছে, বাট কয়েকটা অ্যাকসেন্টকে আমরা কমেডি হিসেবে ইউজ করেছি, কয়েকটা অ্যাকসেন্টকে আমরা একটুখানি গেও মানুষ দেখাতে ইউজ করেছি, এবং সেগুলো কোনোটাই অথেন্টিক নয়। বাট আমাদের প্রধান চরিত্র সবসময় কলকাতার পরিষ্কার গোটা গোটা বাংলা শব্দে কথা বলছে। এইটা বোধহয় কোথাও একটু যদি ভাঙা যায়, সেটাও একটা দিক খুলতে পারে বলে আমার মনে হয়। আমি পার্সোনালি শিলিগুড়ির মানুষ, শিলিগুড়িতে বড় হওয়া আমার এখন মনে হয়, আমি একটা গল্প লিখতে গিয়ে আমার শিলিগুড়িতে আমরা ধরো করছি বলি না, আমরা করতেছি বলি, করতিসি, কিন্তু হ্যাঁ ওটা ইটস নট বাঙাল করতাসি এরকম নয়। তো আমাদের একটা অদ্ভুত ধরনের অ্যাকসেন্ট আছে, সেই অ্যাকসেন্টটার অ্যাকসেপ্টেন্সে অসুবিধা আছে। কারণ আমাকে এসে আজকে আমি কলকাতার ভাষাতেই কথা বলি, আমি কিন্তু ওই ভাষাটা ইউজ করছি না। সেটা কি তুমি মানে কনসিয়াসলি করছো না, নাকি তুমি সামহাও এই শব্দটা তুলে নিয়েছো? না, পয়েন্টটা হলো, আমি দেখেছি যে পিপল আর জাজমেন্টাল অ্যাবাউট দিস অ্যাকসেন্ট। মানে আমি যখন প্রথম আসি, মানে এটা কি তারা ভাবছে তুমি স্মল টাউন? রাইট, তারা ভাবছে যে আমার শিক্ষা বোধহয় কম, তারা ভাবছে যে আমার বোধ বোধহয় কম যদি আমি এই অ্যাকসেন্টে কথা বলি। এটা আমার প্রথমে এসে, আমি 2008-এর কথা বলি, 2008 থেকে আমি কিন্তু নিজেকে আমার মানে ওই জাজমেন্টটা পেয়েই আমার মনে হচ্ছে না, আই নিড টু টক লাইক কলকাতা পিপল। এবং এখন তো এটা অভ্যেস হয়ে গেছে, এখন তো আমি শিলিগুড়ি গেলেও এইভাবেই কথা বলি। কিন্তু আমার মনে হয় যে এই যে টেকিং আউট দ্য লোক্যালিটি অফ সামওয়ান, যে কলকাতায় আসছে বাইরে থেকে, তারা কেন তাদের ভাষায় কথা বলতে পারবে না, তার রিপ্রেজেন্টেশন কেন সিনেমায় থাকবে না? সি এটা মানে ইটস আ ভেরি ওয়াইড কোয়েশ্চেন, অফকোর্স, খুব এটা আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরও আড্ডা মারবো। কিন্তু আমার একটা কোথাও মনে হয়, যতদিন আমি কলকাতায় কাজ করছি থাকছি, একটা আমার কোথাও মনে হয় যে এই যে ধরো মানে হ্যাঁ ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা বলি, কিন্তু কোথাও তো ব্রিটিশরা একটা ভিক্টোরিয়ান একটা হয়তো ক্লাস সিস্টেমটা তুলে দিয়েছে, কিন্তু একটা অন্যরকম একটা ক্লাসিজম এসে গেছে। ঠিক, সেটা শিক্ষা দিয়ে, হয়তো আমরা ব্রাহ্মণ এই সব দিয়ে ভাগ করছি না মানুষকে, কিন্তু যেটা করছি সেটা হচ্ছে ও কতটা পড়াশোনা করেছে, কতটা জানে, কোথা থেকে এসছে, ও আচ্ছা ও কলকাতার ছেলে নয়, ও এখানে। এই যে আমরা একটা ক্লাস সিস্টেম, মানে ধরো তুমি একটা সিনেমা বানালে, মানে আজকে আমি কিছুদিন আগে আমি একটা ছবি এনজয় করছিলাম, মানে মারাত্মক এনজয় করছিলাম। ডেমিয়ান লিওন বলে একজন ফিল্ম মেকার, সে টেরিফায়ার বলে একটা ভূতের ছবি বানায়, স্ল্যাশার, এবং সে নিজে বেসিক্যালি একজন ফ্লোরিস্ট, ফুল বিক্রি করে। আচ্ছা, 34-35 বছর অবধি এই ফুল বিক্রি করে। প্যারালালি সে ইউটিউব দেখে প্রস্থেটিক্স করা শিখেছে। করতে করতে সে একটা ছোটো $5,000 একটা ছবি বানায়, সেখান থেকে একটা সিকুয়েল করতে করতে সে রিসেন্টলি টেরিফায়ার 3 যে ছবিটা বানিয়েছে, সেটা জোকারের থেকে বেশি ব্যবসা করে ফেলে, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। এবং সে সবসময় বলছে আমি কিছু জানি না, আমি জাস্ট প্রস্থেটিক্স ভালোবাসতাম, আমি হরর ছবি দেখতে ভালো। এই যে আমাদের মধ্যে হয়তো কলকাতার মানুষের মধ্যে শিক্ষা, নোবেল প্রাইজ,
পড়াশোনা, কোন কলেজ, তুমি সিনেমা নিয়ে সিনেমায় কি বানাতে পারছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি সিনেমা নিয়ে কতটা বলতে পারছো। ঠিক, মানে যেটা আমার কাছে প্রথম তুমি যে প্রশ্নটা করেছো যে তুমি মিডিয়ার সামনে ইন্টারেস্টেড নাও, সেটা হচ্ছে মাই পয়েন্ট ওয়াজ আমি একটা ফিল্ম বানাচ্ছি, হাউ ডু পিপল রিয়্যাক্ট। আমি কতটা গুছিয়ে একটা মানে একটা প্রোজ লিখতে পারছি ইজ আনইম্পর্টেন্ট। মানে আমাকে অনেক মানুষ এখনও এই প্রশ্নটা করে, আছে তুমি বাংলা লিখতে পারো? আমি ভাবছি আমি 19টা ছবি করে ফেললাম বাংলাতে, এবং কিছু মানুষ তো এনজয় করে আমি বাংলা, আমার ভাষা, আমার লেখা। হ্যাঁ, সো সেখানেও এই প্রশ্নটা আসে, প্রবাবলি বিকজ আমি যেভাবে নিজেকে কন্ডাক্ট করছি, তার মানে একটা নাকুচুপনা রয়েছে। রাইট। আমরা সবসময় জাজ করছি, তার মানে একটা জাজমেন্টাল ব্যাপার তো থেকেই গেল। এবং তার এই জাজমেন্টটা আমি কেন বলছি, ধরো তুমি যখন সিনেমায় আমরা কাজ করতে আসছি, আমি এডিট করছি, তুমিও এডিট করছো, যারা সিম্পল প্রশ্ন, তুমি কোথা থেকে পড়াশোনা করছো, তার মানে পড়াশোনাটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। সো তুমি কোথা থেকে আসছো, শিক্ষার ভ্যালিউ ইজ টু হাই বিকজ ইট ইজ হেল্পিং আস ডিমার্কেট। তুমি মানুষকে কী করে আলাদা করো, আমি তোমার থেকে বেটার কারণ তুমি শিলিগুড়িতে জন্মেছো, আমি নিউ ইয়র্কে জন্মেছি, তার মানে আমি তোমার থেকে বেটার, এইটা দিয়ে আমরা জাজ করছি। এবং আমরা খুঁজছি, বিকজ দিনের শেষে আমরা যতই সোশ্যালিজম নিয়ে কথা বলি, উই ডোন্ট ওয়ান্ট ইকুয়ালিটি। আমি চাই আমি তোমার থেকে বেটার হব, তুমি চাও তোমার আর একজনের থেকে বেটার হবে। এইটা সামহাও সোসাইটিকে নষ্ট করছে, এটা আমার ধারণা। এবং আমার মনে হয় আইডিয়ালি উই শুড অল, মানে আই এম নট সেইং তুমি তোমার মতো হও, আমি আমার মতো হই, কিন্তু এই যে দিস নিড ফর মোর ইকুয়ালিটি ক্রিয়েটস দিস নেগেটিভিটি এবং জাজমেন্ট। এবং সেই জাজমেন্ট থেকেই হয়তো আজকে তুমি সেই শিলিগুড়ির কিছু অ্যাকসেন্ট চেঞ্জ করে নিচ্ছ, বিকজ তুমি কলকাতায় আসলে তোমাকে লোকে জাজ করছে। সিমিলারলি আমরা সেটা সিনেমাতেও দেখেছি, ধরো বিদেশে এখনও দেখি, এখনও সেই স্পাই ফিল্মে একটা রাশিয়ান, সেই একটা বোকা রাশিয়ান অ্যাকসেন্টে কথা বলে, এবং সেই ব্রিটিশ মানেই ভিলেন। মানে জেমস বন্ডের 60-এর দশক থেকে 2024-ও কিন্তু বদলাচ্ছে। দেখো স্টিরিওটাইপ থাকবে, স্টিরিওটাইপ উইল নেভার চেঞ্জ, বিকজ এটা বুঝতে সুবিধা হয়। বাট অফকোর্স আমাদের বুঝে নেওয়াটা ভালো, অ্যান্ড যত তুমি এনেবল করবে, যত তুমি অ্যাকসেপ্ট করতে শুরু বা ঢোকাবে নতুন লোকেদের, তত তারাও রিলেট করতে পারবে। ঠিক। বাট ডেফিনেটলি ইউনিভার্সালিটি করতে গেলে তোমাকে ফার্স্ট কন্ডিসেন্ডিং হওয়াটা বন্ধ করতে হবে। I think we are condescending as human beings. রাইট। এবং আরেকটু যদি আমাদের এই অ্যাকসেপ্টেন্সের দরজাটা যদি আরেকটু খোলে, তাহলে বোধহয় ইট উইল বি এ বেটার। এবং অ্যাকসেপ্টেন্স নট জাস্ট ফর পিপল, আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স ফর একটা মানুষ লাইফে কি করছে। মানে আজকে তুমি একটা দুর্দান্ত পডকাস্ট করছো, সেই পডকাস্টটা সোল কানেকশন পডকাস্ট, সেটা সবাই শুনছে, প্রচুর বাঙালি শোনে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি পডকাস্টটা শুনে আমি যেটা এনজয় করছি, আমার কাছে খুব মেডিটেটিভ, শুনতে ভাল লাগছে, রাত্রির 12টার সময় কানে দিয়ে শুনে বাহ একটা রিল্যাক্স করতে পারছি। দ্যাট ইজ মাই সাকসেস, দ্যাট টু মি ইজ ইয়োর সাকসেস। কিন্তু টু আ লার্জার ওয়ার্ল্ড দ্য সাকসেস হচ্ছে যে সবাই শুনছে, দ্য মেট্রিক্স, মানে কত লাখ লাখ ভিউজ হচ্ছে, কত কমেন্টস হচ্ছে, তোমাকে দেখে আরও 100টা লোক পডকাস্ট করবে, বিকজ পডকাস্টে রোজগার করা যায়। থিঙ্কিংটা ভুল হয়ে যাচ্ছে, ইটস এ ভেরি ক্যাপিটালিস্ট থট। রাইট। কিন্তু অ্যাকচুয়ালি দ্য পারপাস অফ ইট ইজ তোমার ইউ এনজয় কনভারসেশনস। ঠিক। এবং সেটা রিফ্লেক্ট করছে, এবং সেটা জেনুইন বলেই আমাদের সবাইকে শুনতে ভালো লাগছে, এবং তোমারও করতে ইচ্ছে করছে। মানে তোমার কি দায় পড়েছিল কনভারসেশন স্টার্ট করা? ঠিক ঠিক। আমাকে যখন লোকে জিজ্ঞেস করে, ঠিক এই কথাটাই বলি আমি, যে ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই যে তুমি আমরা যেখান থেকে এখানে আসলাম, জাজমেন্ট, আমার মনে হয় যে অনেকে আমাকে বলে যে আরে তুমি পডকাস্ট করছো, সিনেমা করবে না? করবো, সিনেমা তো আমার কাজ, আমি ওটা তো আমার ভালো লাগা সবচেয়ে বেশি করবো। কিন্তু আমি যে এই যে আমার ভালো লাগাটা আমি এনজয় করছি, আই ওয়ান্ট টু বি আউট অফ দ্য জাজমেন্ট জোন। কারণ আমার পার্সোনালি তো খুব ভালো লাগছে করতে, তো আমার তো জাজমেন্ট নিয়ে বদার্ড হওয়ার কথা নয়। তুমি যখন শুরু করো ছবি বানানো, এবং তারপর দেখা গেছে তোমার ছবিতে প্রেমকে খুব অদ্ভুতভাবে তুমি অ্যাড্রেস করেছো, যেটা ওয়াজ নট ভেরি কমন। কারণ আমার মনে হয়েছিল যে তুমি প্রেমের এমন কিছু দিক নিয়ে দেখাচ্ছ, সেটা হয়তো ঋতুদা কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় কিছু আনএক্সপ্লোরড দিক হিউম্যান সাইকোলজির এক্সপ্লোর করেছে, যেটা তুমি আরেকটু অন দ্য ফেস এক্সপ্লোর করেছো। যে প্রবলেমস বা ফ্লস একটা ক্যারেক্টারের আমার ইচ্ছে হচ্ছে আমি লিখবো। তার মানে এই জাজমেন্টের কথা থেকে এটা জিজ্ঞেস করলাম, তার কারণ হলো তোমার চরিত্রের প্রতি জাজমেন্টটা
ওয়াজ নট দেয়ার আমার মনে হয়েছে পার্সোনালি। না, আই অনেস্টলি ডোন্ট থিঙ্ক দ্যাট আমাদের আইডিয়া, আমি মানুষটাকে দেখতে পাচ্ছি, আমার মজা লাগছে, আমি সেটা সেলিব্রেট করতে আসছি, এটা আমি তাকে জাজ করছি না, সে এরকম। মানে আমি বলছি ধরো একটা জিনিস, আমি যারা সিনেমা বানাই আমরা দেখতে পাই যে একটা মানুষ মানে প্রতিদিন একটা অভিনেতা বা অভিনেত্রী সিনেমার জগতে আমরা দেখতে পাই সে শুটিংয়ে আসলে গ্রিন টি খায়। সেটা বোধহয় কিছু লোককে দেখাতে চায় যে ও গ্রিন টি খাচ্ছে, কিন্তু সে বাড়িতে গিয়ে দুধ চা খাচ্ছে। তুমি দুধ চাটা খাই, এনজয় করি, কিন্তু তার একটা বোধহয় দেখানো আছে যে আমি গ্রিন টিটা খাই, এবং এটা দিয়ে তুমি মজা করতে পারো। অ্যাট দ্য সেম টাইম এটা হয়তো তার ক্যারেক্টারটাই এরকম, মানে সেই মানুষটা এরকম। সো অ্যাম আই ইন আ প্লেস অফ জাজমেন্ট? আমি জাজ করার কি? আমি কেউ নই। আমি যার দিয়ে সিনেমা বানিয়েছি সেটা কেউ এনজয় করছে বা করছে না। আমি পৃথিবী বদলাতে পারছি না, কেউই পৃথিবী বদলাচ্ছে না। মানে সো আমার মনে হয় অন দ্য ফেস স্টাডিং পিপল ইজ অলসো হোয়াট সিনেমা ইজ। রাইট। তো তুমি যে প্রেমটাকে দেখছো তোমার পার্সোনাল লাইফে, হাউ ডু ইউ পারসিভ লাভ? মানে তোমার প্রেমটাকে কীভাবে দেখো পার্সোনাল জীবনে? যদি পার্সোনাল মৈনাক ভৌমিককে জিজ্ঞেস করি আমি। টু মি লাভ ইজ সামওয়ান ইউ ক্যান ডিপেন্ড অন। তুমি যে লোকটাকে তোমার মনের কথাটা অনেস্ট সত্যিটা তুমি বলতে পারবে, সেটা বন্ধু হোক যেই হোক, মানে তুমি বলতে পারছো কিনা, তুমি কমিউনিকেশন ইজ লাভ, আলটিমেট ট্রান্সপারেন্ট কমিউনিকেশন। বিকজ আমরা একটা আস্তে আস্তে না যতদিন যাচ্ছে আমরা একটা ফেক ওয়ার্ল্ডের মধ্যে বিলং করি, যেখানে সোশ্যাল মিডিয়াতে মানুষ একটা কাপল দেখতে পাচ্ছি তারা আনহ্যাপি, কিন্তু কোথাও একটা বেড়াতে গিয়ে ছবি দিচ্ছে, সেই ছবিটার পারপাসটা হচ্ছে আরও 500 মানুষকে জানানো যে ওরা ভালো আছে। সো এই পৃথিবীতে যেখানে ভালো আছি জানানোটা ইজ ভেরি ভাইটাল, মানে খালি ভালো আছি বলা নয়, জানানো। সেইখানে তুমি কি অনেস্টলি বলতে পারছো আমি ভালো নেই, এবং কেন নেই, এইটা আমায় বদার করছে, এইটা আমরা বলতে পারছি না। সো তুমি যে মানুষটাকে বলতে পারছো তার মানে সেটার মধ্যে একটা অনেস্ট কমিউনিকেশন আর রয়েছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিফাইনিং লাভ। এই কমিউনিকেশন ব্যারিয়ারের জন্যই সম্পর্ক তৈরি হয়ে আর ভেঙে যাচ্ছে, সর্বক্ষণ আর বেড়ে চলেছে। ডিভোর্স, ব্রেকআপস, এত কিছু হচ্ছে কেন? এত মানুষ, এত সম্পর্কে, মানে এখন তুমি অনেস্টলি ইউটিউব খুঁজলে লাভ কোচ কোটি কোটি পেয়ে যাবে, যারা প্রেম নিয়ে অ্যাডভাইস দেয়। এটা ভাবাই যায় না যে এটা একটা প্রফেশন হতে পারে। তার মানে সম্পর্ক টিকছে না বা সম্পর্ক ওয়ার্ক করছে না, বিকজ ট্রান্সপ্যারেন্সির অভাব। আমি অনেস্ট হতে পারছি না তোমার সামনে। আমার আরেকটা জিনিস মনে হয় মনে, খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে, কারণ আমার কাছে তো সামহাও আই তো নো যে হু আই অ্যাম, মানে যে কোনো মানুষেরই জানা উচিত। অনেকে জানে না, অনেকে নিজেদের মিথ্যে কথা বলে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু জেনারেলি তো আমাদের নিজেরা সত্যিটা নিজেরা জানি, যে মানে আমরা এরকম অনেক সত্যি ফেস করি প্রত্যেকটা পয়েন্টে নিজেদের ইনার সাইকিতে, যেখানে আমাদের মনে হয় যে এটা না ভেবে তুই ঠিক করছিস না, এটা ভাবিস না, এরকম হয় আমাদের জীবনে। তুমি বলছো যে এমন একটা মানুষ দরকার যার কাছে আমি আমার ভেতরে যে মিথ্যে কথাটা বলছি না নিজেকে, সেইটা নিয়ে যাতে, সেই ট্রান্সপারেন্সিটা নিয়ে যাতে আমি তার কাছে বলতে পারি, তাকে যাতে কমিউনিকেট করতে পারি। আমি এইটুকু বলতে আমার পারা উচিত যে আমি আজকে যেটা করলাম না, আমি ছড়িয়েছি, আমি পারিনি, আমি ফেল করেছি, আমি না এটা খুব বাজে করলাম, আমি না এটা পারি না। এই যে পারি না, আমাদের নিজস্ব প্রবলেমস অ্যান্ড ফ্লসকে তুলে ধরার লোকটা নেই, বিকজ ফ্লস হাইড করার যুগ চলে এসছে। ঠিক। আজকে মানে যে কোনো মানে পৃথিবীটা ফ্লসকে সেলিব্রেট করে না। ঠিক। মানে একটা সময় আমি যখন ধরো সিনেমা দেখে বড় হচ্ছি, আমি ছোটোবেলায় ধরো পাগলের মতো উডি অ্যালেনের সিনেমা ভক্ত বলতে পারো। সে নিজেই, মানে আমি ধরো ম্যানহ্যাটেন দেখছি অন্তত 100 বার দেখেছি, ছবিটা আমার প্রিয় সিনেমা। এবং যখন উডি অ্যালেনকে প্রথমত তার খুব কম ইন্টারভিউস পাওয়া যায়, সে খুব একটা ইন্টারেস্টেড নয়, যখন পাওয়াও যাচ্ছে সে নিজেই ম্যানহ্যাটেনকে নিয়ে যাতা কথা বলছে যে ওটা আমার কোনো ভালো সিনেমা নয়, ওটা আমি বানিয়েছিলাম, আমি ওটা হাডসন রিভারে ফেলে দিতে চেয়েছিলাম। এবং এইটা শুনে আমি হতবাক হয়ে যাচ্ছি, কিন্তু এই অনেস্টিটা তার মধ্যে রয়েছে। তার একবারও মনে হচ্ছে না যে সে যদি ম্যানহ্যাটেনকে খারাপ বলে আরও 100টা লোক খারাপ বলবে, তার কিছু যায় আসে না। কিন্তু এখন মানুষের ভীষণ যায় আসে লোকে তাকে নিয়ে কি ভাবছে, যে কারণে ফিল্টার এত পপুলার, কারণ মানুষ ফেশিয়াল ফ্লস বা আমাদের যে ফিচারের ফ্ল সেটাকে ঢাকতে চাইছে। সার্জারি ইজ পপুলার বিকজ বয়সটা বাড়ছে, টাক পড়ছে, চুল রং করতে হচ্ছে। কেন? বিকজ উই আর ট্রাইং টু প্রিটেন্ড যে আমাদের ফ্লস নেই।
হুম 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 এবং কার সাথে এটা একটা পুরো মানে একটা জগৎ, একটা ডিলিউশনের জগৎ। কে কাকে বিশ্বাস করাচ্ছে? সবাই করছে কিন্তু একই জিনিস। সবাই জানে তুমি ফিল্টার্স ইউজ করছো, আমিও ফিল্টার্স ইউজ করছি, কিন্তু সবাই করে যাচ্ছে। মানে কোথাও এই বাবলটা হ্যাজ টু বার্স্ট। হুম 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 আরেকটা জিনিস রিসেন্টলি আমি জানি না ইফ ইউ হ্যাভ নোটিস দিস, যে কিছু কিছু জায়গায় কিছু কিছু শব্দকে খুব মিসইন্টারপ্রেট করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। যেমন যেটা নিয়ে আমরা অনেকবার বলি, ধরো রাইটস বলো, ফেমিনিজম বলো, বা মেন্স রাইট অ্যাক্ট, এগুলোর কথা আমি বলছি না, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু খুব ভুল জিনিস, মানে আমি ধরো একটা স্কুলের ফাংশনে, হ্যাঁ, একটি মেয়ে সে আজ কি রাত হুসন কা মজা আঁখো সে লিজিয়েতে নাচছে, এটাকে রাইট বলে চালিয়ে দিলে তো হবে না বলে আমার মনে হয়। কারণ সে তার 7 বছর বয়স, সে তার একটা ইনোসেন্স আছে, সেই ইনোসেন্সটা প্রিজার্ভ করা তো একজন মানুষের দায়িত্ব বটে, একটা মা বাবার তো দায়িত্ব। বাট সেখানে এটাকে গ্লোরিফাই করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং আমার মনে হয় খুব লাইসেন্স নেওয়া হয় এই সব ক্ষেত্রে, যে আমরা যেই ডিসঅনেস্টির কথা বলছি এর সঙ্গে আরেকটা এই এডিশনটাই হয়েছে, যে মাই রাইট, মাই বডি মাই রুলসের ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলো তৈরি হচ্ছে, আই পার্সোনালি থিঙ্ক ঠিক আছে, প্রত্যেকের নিজের রাইট থাকা উচিত, বাট সেটাকে মিসইউজ করা হচ্ছে না কোথাও গিয়ে? অ্যাবসলিউটলি, মানে আমার মনে হচ্ছে খালি মিসইউজ করা হচ্ছে না, আমার মনে হয় মিসইউজের থেকেও যেটা করা হচ্ছে যে এটাকে ক্যাপিটালাইজ করে বেচা হচ্ছে। অ্যাট দি এন্ড অফ দ্য ওয়ে আমরা কোথাও সব কিছু এভরিওয়ান ইজ ট্রাইং টু সেল সামথিং। মাই বডি মাই রাইটস বলে আমি জামা কাপড় খুলে ছবি দিলে আমার ভিউজ বাড়বে, অনেক কিছু হবে। এবার এইটার পেছনে কিন্তু একটা ম্যানিপুলেশন অফ ক্যাপিটালাইজিং। সে রাইটসটাই বিশ্বাস করছে না, সে নিজে অ্যাটেনশন চাইছে। টু মি দ্যাট ইজ দ্য বিগার কোয়েশ্চেন। রাইট, এবং সেখান থেকে লোকজন কি বলবো, ইনকাম করছে, এবং লোকজন আলটিমেটলি ইটস সেলিং। তুমি যেটা বললে ক্যাপিটালাইজ, মানে আলটিমেটলি তো ইটস কনজিউমারিজম। ফাইনালি এভরিথিং ইজ বয়েলিং ডাউন টু ক্যাপিটালিজম, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে করে খেতে হবে, আমাদের সবাইকে করে খেতে হবে। এবং আনফর্চুনেট আমার কাছে সেটা হচ্ছে যে আজকের পৃথিবীর মানুষের ব্যারোমেট্রিকটা হয়ে যাচ্ছে যে সাকসেসকে তুমি ডিফাইন করছো কীভাবে। হু ইজ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এটা গুগল করা যায়, ঠিক। ইলন মাস্ক আসবে, জেফ বেজোস আসবে, তার মানে তুমি টাকা দিয়ে বিচার করতে পারছো। ভালো মানুষ দিয়ে তুমি গুগল করতে পারবে হু ইজ দ্য নাইসেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড? না, পারবে না, বিকজ এটার কোনো নিউমেরিক ভ্যালিউ নেই। সো আমরা কোনো কিছু সাবজেক্টিভ যেখানেই হয়ে যাচ্ছে না, সেখানে উই আর নট পেইং অ্যাটেনশন। আমরা নিউমেরিক্সে আমাদের বেশি মাথা ব্যথা। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। এই এত কিছুর মধ্যে একজন ফিল্ম মেকার হিসেবে কনজিউমারিজমের পৃথিবী, আমি সুজিতদার সঙ্গে একটা এপিসোড করলাম, সেখানেও সুজিতদার বক্তব্য হলো আর্ট ফর্ম বলে কিছু নেই, ঠিক আছে, সব কনজিউমারিজমের দাস হয়ে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, যে আর্ট বা সিনেমাকে যদি আমরা আর্ট বলি, তাহলে তুমি অ্যাজ এ ফিল্ম মেকার বা একজন আর্টিস্ট হিসাবে বা একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে, হাউ ডু ইউ মানে মোটিভেট ইউর সেলফ কন্টিনিউয়াসলি যে আই নিড টু টেল এ স্টোরি? আই থিঙ্ক সামওয়্যার কোথাও এটা আমার মনে হয় যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দেখো, দ্য ওয়ার্ল্ড একটা দিকে বেশি মেজরিটি একদিকে মুভ করবে, কিন্তু তার মধ্যে থেকে ইউ উইল হ্যাভ আ স্টোরি, ইউ উইল হ্যাভ, দিনেশের সিনেমা ইজ নট জাস্ট আ স্টোরি, ইটস অলসো অ্যান অডিও ভিজুয়াল ফর্ম। এর মধ্যে আমাদেরকে বার করে নিতে হবে হোয়াট উই ওয়ান্ট টু টেল, অর যে গল্পটা বলতে চাইছি বা একটা সিনেমা বানাতে চাইছি বা একটা গান বানাতে চাইছি, এবং আমাদেরকে খুব স্মার্ট হতে হবে যে আমার কাছে আমার কস্ট অফ লিভিংটা কতটা ইম্পর্ট্যান্ট। আমি আমার লাইফস্টাইলটাকে বাড়িয়ে ফেলতে পারি, তার জন্য আমাকে অনেক অন্য জিনিস করতে হবে যেটা আমি চাইবো না, অর আমি আমার কস্ট অফ লিভিংটাকে নর্মাল করে দিলাম উইচ ইজ এনাফ, যাতে আমি যেটা চাইবো আমি সেটা করতে পারবো। ঠিক। সো দ্যাট উইল ডিফাইন মাই আর্ট অর দ্য আর্ট আই এম ওয়ার্কিং টুয়ার্ডস। আমি আজকে ধরো 1 বছর ধরে ডিসাইড করেছিলাম যে আমি এই ছবিটা, ভাগ্যলক্ষ্মী ফর এক্সাম্পল, আমি আর অন্য কিছু করবো না, আমি এই ছবিটা, আমি এখন সাউন্ড নিয়ে ভাবনা চিন্তা করবো, লেন্সিং, সাউন্ড নিয়ে কীভাবে আমি সিনেমাটাকে খেলতে পারি, সাউন্ডটাকে আমি প্রায়োরিটাইজ করতে, যেখানে আমার স্ক্রিপ্টটা সাউন্ড এবং এডিট ওয়াইজ লেখা, ঠিক, সেটা লিখতে আমার 6 মাস লেগেছে। তারপরে আমার নন্দী মুভিসের সাথে যোগাযোগ, এবং ওরা খুব ইজিলি অ্যালাউ করে, এবং ইজিলি অ্যালাউ করে মানে অবভিয়াসলি একটা তার মধ্যে একটা বাজেট কনস্ট্রেন্টস থাকে, কিন্তু তারা অ্যাবসোলুট ফ্রিডম আমায় দিচ্ছে। সো আমি যে কমপ্লেন করতে পারছি না,
কারণ আমি তো নিজের লাইফস্টাইলটাকে সিম্পল করে রেখে দিয়েছি। সো আই ক্যান বি মাই ওন অবস্টাকল। আমি নিজের অবস্টাকল হয়ে আমি এমন একটা লাইফস্টাইল লিড করছি যে আমাকে 10টা ছবি করতে হচ্ছে বা অনেক বেশি জিনিস করতে হচ্ছে যেটা আমি চাইবো না। সো সেখানে কমপ্লেন করা আমার উচিত অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, নাকি আমার নিজেকে নিয়ে ভাবা উচিত যে আমি কেন ওদের মানে আমি কেন স্রোতে বয়ে যাচ্ছি? একজন ফিল্ম মেকার হিসেবে যখন একটা গল্প বলো, ডু ইউ হ্যাভ এনি কন্ডিশন, তোমার মাথায় কি এরকম কোনো কন্ডিশন থাকে যে এই ছবিটার ইম্প্যাক্ট সোসাইটিতে কি হতে পারে, বা আমি এমন কিছু একটা তৈরি করতে চাই যেটা সোসাইটিকে একটা ভালো মেসেজ দিক, এই সমস্ত মানে এই ভাবনাটা কি কোথাও তোমার মাথায় থাকে, নাকি তুমি জাস্ট একটা গল্প বলতে চাও? দেখো, সোসাইটিকে আমরা কিছু মেসেজ দিচ্ছি বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা অনেস্টলি আমরা একটা সোসাইটিতে মানে আমরা বিলং করি, বেঁচে আছি। সেই সোসাইটির ইনফরমেশনই আমাদের ইন্সপায়ার করছে। সো আমরা আলাদা করে বার্তাটা কী, আমাদের একটা ওপিনিয়ন আমাদের তৈরি হয়। সো একটা গল্প বলার সময় যে মানুষগুলো যে জিনিসগুলো করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের মোটিভেট করছে বা আমাদের ইন্সপায়ার করছে। সো সোসাইটিকে আমরা ফেরত দিচ্ছি। আর্ট অলসো গিভস ব্যাক হোয়াট সোসাইটি গিভস আস। ঠিক। সো আজকে যখন আমি ধরো অনেকে আমায় বলছে যে তুমি এরকম একটা সিনেমা বানাচ্ছ, এটা সুটকেস, পলিটিক্যাল মানুষ, টাকা, আমি তো এটা দেখতে পাচ্ছি এবং এটা সর্বক্ষণ দেখতে পাচ্ছি। সো এটা কি আমি সোসাইটিকে একটা মেসেজ দিচ্ছি, না সোসাইটি আমাকে এটা ফোর্স করছে এই গল্পটা বলতে? একদমই ঠিক। কারণ তোমার গল্পটা ভাগ্যলক্ষ্মীতে আমি দেখার পরে আমার একটা জিনিস মনে হলো যে প্রথম কথা আমার সবচেয়ে বেস্ট যেটা লেগেছে, আমি ইনফ্যাক্ট কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিলো, আমি বললাম যে একটা জিনিস আই এম লাভিং দ্যাট মৈনাক ইজ ট্রাইং টু রিইনভেন্ট হিমসেলফ। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, মানে আই ডোন্ট নো ইফ ইউ ওয়ান্ট টু এগ্রি উইথ ইট অর নট। আমার মনে হচ্ছে যে তোমার একটা গল্প বলার ধরন আছে যেটা তোমার এতদিন ধরে তোমার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে অ্যাবাউট ইউর ফিল্মস। সেখানে কিছু ছবি আমার দেখে মনে হচ্ছে যে রিপিটিং কি, মানে এই প্রশ্নটা হয়েছে যে মৈনাক কি নিজেকে রিপিট করছে আবার। তো ভাগ্যলক্ষ্মী দেখার পর এটা মনে হচ্ছে। আর খুব ইম্পর্ট্যান্ট কথা তুমি যেটা বললে যে দেখে তো মনে হচ্ছে হ্যাঁ এটা তো হতেই পারে, এরকম তো তুমি বানাওনি কিছু যেটা একটা পৃথিবীর বাইরের একটা পৃথিবীর কথা বলছো, যেখানে তুমি এই ঘটনাটা জাস্ট ঘটতেই পারে না। একটা সুটকেস, টাকা, পলিটিক্যাল নেতা, তার বান্ধবী, এই পুরোটা তো আসলে আমরা দেখছি, আমাদের চোখের সামনে ঘটছে, সেটা তো অবভিয়াসলি রিফ্লেক্ট করবেই। কিন্তু অ্যাজ এ স্টোরি টেলার এরকম একটা গল্প বানানোর জন্য কি এটা কোথাও মোটিভেশন ছিল যে হ্যাঁ আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট বা অন্য কিছু একটা বানাবো? দেখো, একটা জিনিস আমি এই প্রশ্নটা নিজেকে করছি অনেক দিন ধরে, বিকজ আমি মাঝখানে 5-6 বছর এবং একটা আমি দেখেছি মিডিয়াতে কিছু লোকই একটা কথা বলে উইচ ইজ আ মিসকনসেপশন। সেটা হচ্ছে আমি একটা বড় সংস্থার সাথে কাজ করছিলাম বহু বছর ধরে, আমি জেনারেশন, আমি চিনি 91 কিছু পারিবারিক সিনেমা আমি বানিয়েছি, এগুলো ফ্যামিলি কেন্দ্রিক। সেটা অ্যাবসোলুটলি ওয়াজ মাই চয়েস। এটা কেউ আমায় জোর করে বলে, এই গল্পগুলো আমার ভেতর থেকে এসেছিলো বহু বছর আগে, আমার লেখা ছিল, কেউ করতে চায়নি, কারণ তখন মৈনাক ভৌমিক অর্থাৎ আমি আর আমার গার্লফ্রেন্ডস বা আমরা, তাই কেউ করতে চায়নি। তুমি আবার 51 বলে একটা সিনেমা কেন বানাবে, তোমার সাথে এটা যায় না। সো একটা সংস্থা অ্যালাউ করেছে আমায়, এবং সেই গল্পগুলো আমি বলতে চেয়েছিলাম, এবং সেটা আমি দেখেছি অনেক মানুষের পছন্দ। আবার অফকোর্স সেটা হয় যে কিছু মানুষ যারা আমার আগের কাজ পছন্দ করতো তাদের সাথে ওটা জেল করবে না, এবং দ্যাট ইজ বাউন্ড টু হ্যাপেন। বাট ইন দ্য প্রসেস আমি যখন ধরো এই পারিবারিক ছবিগুলো বানাচ্ছি করতে করতে আমি হঠাৎ নিজেকে গত বছর 2023 সালে, 2025-এ বলছি, 2023-এর সেপ্টেম্বর অক্টোবরে আমি নিজেকে একটা প্রশ্ন করলাম। সেটা হচ্ছে একটা বেসিক হিপোক্রেসি আমার নিজের সাথে হচ্ছে, যে আমি লাস্ট 4-5 বছর মানে ধরো 2018, 19, 20, 21, 22 আমি কি দেখছি অ্যাজ আ ওয়াচার, বিকজ আমি ফাইনালি সিনেমা বানাই না বানাই আই এম আ ফিল্ম লাভার। এবং লাভার মানে আমি কোনো কনসিওর নই, আমি যে সিনেমা দেখতে ভালোবাসি। আমার কিসলস্কি দেখতে যতটা ভালো লাগছে, পোলান্সকি দেখতে ভালো লাগছে, মৃণাল সেনের পদাতিক দেখতে ভালো লাগছে, সৃজিতেরও পদাতিক দেখতে ভালো লাগছে, ইভিল ডেড 3 দেখতেও দুর্দান্ত লাগছে। আই জাস্ট এনজয় সিনেমা। সো প্রথম প্রশ্নটা আমি আমাকে করলাম সেটা হচ্ছে যে হোয়াট এম আই ওয়াচিং, আমি কি দেখছি, আমি যেটা বানাচ্ছি আমি কি সেটা দেখছি? এই ডাইকটমিটা আমাকে মনে হলো যে এটার মধ্যে একটা হিপোক্রেসি আছে। যে আমি যে গল্প আমি যেটা দেখছি, আমি দেখছি ব্রেকিং ব্যাড, আমি দেখছি ওজার্ক, আমি দেখছি স্কুইড গেম, কিন্তু আমি একটা পারিবারিক সম্পর্ক নিয়ে সিনেমা বানাচ্ছি।
কেন এটা হচ্ছে, কেন আমি ওই গল্পটা বলছি না? আমি কি এটা মনে করি যে ওই গল্পটা কলকাতায় বলা সম্ভব নয়? এটা কি কলকাতার প্রবলেম, নাকি এটা আমরা মনে করছি এটা বাংলার প্রবলেম? কিন্তু আসলে সিনেমা ইজ আ মিডিয়াম অফ ফ্যান্টাসি। মানে এই যে একটা মৃতদেহকে নিয়ে আমাকে পালাতে হবে, এই গল্পটা কোথাওই বলা যায়, ঠিক, ইউ ক্যান টেল দিস স্টোরি। এবার একদম। ইট ইজ আ চয়েস যে তুমি এই লিপ অফ ফেথটা নিয়ে তুমি ফ্যান্টাসিতে জাম্প করবে। রাইট। সো আমার মনে হলো যে এই ছবিটাতে ওয়াজ মাই ফার্স্ট স্টেপ, যে আই ওয়ান্ট টু স্টেপ ইন টু আ ফ্যান্টাসি। একটা Right. হাজব্যান্ড ওয়াইফ একটা ডেড বডি হাওয়া করবে। নাও দিস ইজ নট নর্মাল। This is not এটার normal. মধ্যে কোনো লজিক এবং রিয়েলিজম নেই। আমি একটা রিয়েলিজমের মধ্যে থাকতাম, আমার সিনেমা অন্তত থাকতো, যেটা থেকে আই নিডেড টু স্টেপ আউট। তার সিম্পল কারণ আমি আর রিয়েলিজমের মধ্যে অ্যাজ এ দর্শক নেই। রাইট, মানে তুমি তোমার রেস্ট্রিকশনগুলোকে তোমার পার্সোনাল জায়গা থেকে ধরো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমি একটা গল্প বলতে চাই, সেটা আমাকে কোনো কিছু রেস্ট্রিক্ট করছে না, এটা কলকাতায় বলা যাবে না বা এটা বাংলায় করা যাবে কিনা, এই রেস্ট্রিকশনগুলো সরিয়ে দিয়ে ইউ জাম্পড ইনটু দ্যাট জাম্পড ইন। এবং আমি যেটা বললাম যে ওইটা ভীষণ ভাইটাল, যে আমি কি দেখছি, মানে আমি আই এম আ ওয়াচার, আমি এ ভিউয়ার ফার্স্ট। রাইট, মানে আমি ফার্স্ট সিনেমার মানে অডিয়েন্স। সো আমি দেখছি একটা ফ্যান্টাসি, ক্রাইম, হরার, আর কিন্তু বানাচ্ছি ধরো পুরুলিয়ার একটা দুঃখের গল্প, সিম্পলি বিকজ সেটা আমার হয়তো 4টে পুরস্কার আসতে পারে। এইটার আমার কাছে হিপোক্রেসি, অন্যের কাছে নাও হতে পারে, বাট আমার কাছে মনে হলো যে এটা একটা অদ্ভুত হিপোক্রেসি, এবং আই শুড স্টার্ট মেকিং হোয়াট আই এম ওয়াচিং। এবং হয়তো করতে 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 আই উইল গেট ইট, এবং আই উইল বি হ্যাপি। একজন ফিল্ম মেকার হিসেবে একটা আইডেন্টিটি তৈরি হয় একটা মানুষের। অনেকে এই আইডেন্টিটিটা তৈরি করার চেষ্টা করে, আমি নিজেও দেখেছি অনেকে আইডেন্টিটিটা তৈরি করার খুব কনসিয়াস চেষ্টা করে যে আমার আইডেন্টিটি এরকম হোক, কিন্তু জেনারেলি সেটা হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি যেরকম যে মানুষ, তার তো একটা ছাপ সিনেমায় থাকবেই। তোমার ইনফ্লুয়েন্সেস, যেটা এই এখনই বললে, তোমার যে ইনফ্লুয়েন্সেস, এটা কি প্রত্যেকটা সময় তুমি যা যা দেখছো সেটার উপরেই ছিল, নাকি তুমি কন্টিনিউয়াসলি সোসাইটি থেকে ইনফ্লুয়েন্স হচ্ছ, বন্ধুবান্ধব থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে? ইনফ্লুয়েন্সগুলো কীরকম? তাও ইনফ্লুয়েন্সগুলো সিনেমা অলসো, তুমি চতুর্দিকে যেটা দেখছো বা যেটা পড়ছো বা কিছু কনভারসেশন তুমি শুনছো, সেই কনভারসেশনগুলো তোমার মনে হয় যে সিনেমায় চলে আসা উচিত। সো আই থিঙ্ক তোমার ঘুম থেকে উঠে, মানে এই যে আমরা বলি তুমি স্ক্রিপ্টটা লিখতে কতদিন সময় লেগেছে, ইন রিয়ালিটি হয়তো কাগজে কলমে লিখতে আমার 14 দিন লেগেছে কি 20 দিন লেগেছে, কিন্তু এই লেখাটার পেছনে একটা 6 বছর আছে। ঠিক, সেই 6 বছরটা মেলামেশা, অনেক কিছু দেখা, অনেক রকমের কনভারসেশনস, অনেক ভাবনা চিন্তা, যেটা হয়তো কিউমুলেট করে 15 দিন লাগছে when you put it together in one story. রাইট। কিন্তু ডেফিনেটলি ইনফ্লুয়েন্সার খালি তোমার একটা সিনেমা হতে পারে না, বা খালি একটা বন্ধু বা একটা শহর হতে পারে না, অনেক কিছু মিলিয়ে। এবং কোভিড আমাদের একটা জিনিস দেখিয়ে দিয়েছে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। ট্রু। আরেকটা জিনিস তুমি যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো কোনো সময়ই বোধহয় আমরা কি লিখছি আর তার পেছনে আমাদের কি ইনফ্লুয়েন্স এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ জানার কোথাও না, কারণ এত কিছু ঢুকেছে ভেতরে, সেটা যে কোথায় কোন দিক দিয়ে কিভাবে বেরিয়ে আসছে সেটা সবসময় আমরা জানতেও পারি না, সেটা পসিবল হয় না, মানে হয় না সামটাইম। আর কি হয়, আমার মনে হয় একটা জিনিস, অনেক সময় তুমি যে মানুষটা, আমি আমার ক্ষেত্রে দেখেছি যে আমি যে ধরনের লাইফ লিড করছি, হয়তো আমি সেই ধরনের গল্প বলছি, দ্যাট ক্রিয়েটস অ্যান আইডেন্টিটি। ঠিক, এইটা আমি চুজ করিনি। আমি কিন্তু, আমার এখনও মনে আছে 2009 সালে আমি খুব চেষ্টা করেছিলাম, 2009, 10, 2006তেও চেষ্টা করেছিলাম শীর্ষেন্দুদার সাথে কথা বলে। ঘুণ পোকা উপন্যাসটা আমার খুব প্রিয়। ঘুণ পোকা এই উপন্যাসটা রাইটস যদি জোগাড় করে একটা সিনেমা বানানো যায়, এটা আমার ফার্স্ট ইচ্ছে ছিল। আনফর্চুনেটলি রাইটসটা তখন ধৃতিমান চ্যাটার্জির কাছে ছিল, বহু বছর ধরে ছিল। দেয়ারফোর আমরা হয়। এবার এই যে মানুষ মনে করে মৈনাক ভৌমিক ইজ আমরা অর আরবান, এই ধরনের মানুষ, অল অফ দিস হ্যাপেন্স বিকজ আমি গুণ পোকার রাইটসটা পাইনি। রাইট, ও ডেস্টিনি। So I am not one person and neither are you. রাইট, কারেক্ট। বেশ, একটা প্রশ্ন আমার আজকাল খুবই করতে ইচ্ছা করে মানুষকে, যার সঙ্গে নতুন আলাপ হয়, সেটা হলো ঈশ্বর বিশ্বাস কীরকম তোমার? মানে হাউ ডু ইউ সি দিস থিং? কারণ আমরা ধর্মের কথা বলছি না, আমি ঈশ্বর বিশ্বাসটা তোমার জীবনে কীরকম? তুমি কি এথিস্ট নাকি বিশ্বাসী, নাকি হাউ ডু ইউ সি ইট? আমি বিশ্বাস করি। আমার মনে হয় ঈশ্বরের বিশ্বাসটা ভয় নয়। অনেকে হয় যে ভগবানকে ভয় পায়।
আমি ভগবান কনসেপ্টে বিশ্বাস করে ভালোবাসি, বিকজ আই থিঙ্ক এই কেয়াসের মধ্যে এই যে ধরো তুমি এত বছর ধরে এত কিছু করছো, তার মধ্যে হঠাৎ তোমার ওয়ান ফাইন মর্নিং মনে হলো একটা কনভারসেশন নিয়ে কিছু করা যাক, এটা যতটা তোমার মধ্যে এসছে, তো অফকোর্স তার পেছনে খাটুনি আছে, সব কিছু আছে, কিন্তু এই যে একটা পজিটিভ থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়া, আমার মনে হয় এটার পেছনে একটা ঈশ্বরের জায়গা রয়েছে, যেটাকে আমরা হয়তো আউট অফ ইগো আমরা ডিফাইন করতে চাই না, বিকজ আমরা ওই ক্রেডিটটা চাই। ঠিক, মানে এই যে একটা নেগেটিভ পৃথিবীতে আমরা এই যে আমি এই মুহূর্তে বসে পজিটিভ থাকতে পারছি, তার পেছনে কিন্তু ঈশ্বর আছে, এবং অফকোর্স আমি খাটছি, কিন্তু তার পুরো ক্রেডিটটা আমি নিয়ে নিতে চাই, তখন এথিইজমটা স্ট্রঙ্গার ভাবে একটা জায়গা নেয়। কারেক্ট। এবং আমার মনে হয় এটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আরেকটা জিনিসও হয়। আমি একদম আমার একদম আর্লি ইয়ার্সে, আমার যখন 19 বছর বয়স, তখন আমার মানে মনে হচ্ছে ডায়ালেকটিক্স এই পৃথিবীকে ডিফাইন করে। আসলে বস্তুবাদী সব, ঈশ্বর বলে কিছু নেই। সেই যে যুক্তিবাদ আর ভক্তিবাদের একটা কন্টিনিউয়াস সংঘাত, সেটা থেকে আস্তে আস্তে যত বয়স বেড়েছে তত আমি বুঝতে পেরেছি এইটা খুব ইম্পর্টেন্ট, তুমি যেটা বললে, যে সমস্ত ক্রেডিটটা আমার একার নয়। কারণ না হলে এটা তো হতেই পারতো যে এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাওয়া, এটা তো সম্ভবই ছিল, এটা তো সবসময় সম্ভব। অ্যাবসলিউটলি। আমি সবসময় বলি যে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, এই দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট আমার জন্য। কারণ আমার মনে হয় পজিটিভিটি মানে কিন্তু সবসময় আমি ভালো আছি, সবসময় ভালো আছি, দারুণ আছি, আরে হেভি ব্যাপার, এরকম নয় কিন্তু ব্যাপারটা আমার জন্য ইট ইজ লাইক অ্যাকসেপ্টিং এভরিথিং ইন এ পজিটিভ ওয়ে। মানে ধরুন একটা কিছু খারাপ হচ্ছে, আমি যে ভাবতে পারছি সেটা নিয়ে আমার যে খারাপ লাগাটা তৈরি হচ্ছে, দ্যাটস এ পজিটিভ থিং, দ্যাটস নট এ নেগেটিভ থিং। দ্যাট ইউ উইল আমার মানে তুমি যে প্রসঙ্গটায় কথা বললে, আমার মনে হয় ফার্স্ট সেটা আমার ভাবা উচিত ছিল যে ছোটোবেলায় ইম্যাচিওর বয়সে কী হয়, বাবা মাকে ডিফাই করতে হবে ফার্স্ট। মানে মা বলেছে সিগারেট খাওয়া খারাপ, ইমিডিয়েটলি আমাকে লুকিয়ে সিগারেট খেতে হবে। আমিও খেয়েছি, তুমিও খেয়েছি, আমরা সবাই খাচ্ছি, কেন? কারণ এটা রেবেলিয়ান, একটা ইম্যাচিওর রেবেলিয়ান। ছোটো বয়সে এটা আসে যে ভগবানে বিশ্বাস করি না, কারণ আশেপাশে সবাই পুজো করছে, এই করছে, ওই করছে, তারপর আমি বিশ্বাস করতে চাই না। এবং একটা এর পেছনে আমার মনে হয় অলসো একটা কন্ট্রোল ফ্রিক, বিকজ ভগবানকে বিশ্বাস করা মানে, বা না অবিশ্বাস করা, তার মানে আমার কন্ট্রোলে সব কিছু রয়েছে, আই হ্যাভ অ্যাবসোলুট কন্ট্রোল। যেটা যত দিন যাবে আমরা রিয়েলাইজ করবো অ্যাকচুয়ালি আমাদের কোনো কন্ট্রোলই নেই। এবং এইটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট, যে অ্যাকচুয়ালি দের ইজ আ হায়ার ফোর্স অ্যান্ড দ্যাট অ্যালাউজ আস। আজকে একটা ঘটনা তোমার লাইফে হয়েছে বলে আর একটা ঘটনা হচ্ছে, এটার তখন ওই ঘটনাটা যখন হয়েছিল তোমার মনে ছিল এটা আমার সাথে হলো কেন, কিন্তু ওই ঘটনাটা না হলে এই ঘটনাটা হতো না, তোমার জীবনটা অন্য কিছু হতো। এই যে ট্র্যাজেক্টরি চেঞ্জ, এটা কি ইজ ইট জাস্ট মি অর ইউ? মানে সে এগেন ইটস অ্যাবাউট ক্রেডিট। ঈশ্বরের যে একটা জায়গা আছে, এবং অ্যাজ আই সেড, আমার মনে হয় অনেকে ঈশ্বর বললেই প্রথম যেটা মানে দ্য ফার্স্ট থট দ্যাট কামস টু মাইন্ড ইজ ভয়। আমার মনে হয় অ্যাকসেপ্ট এবং ভালোবাসতে শেখো, অ্যাকসেপ্ট করার। আমার মনে হয় তোমার মধ্যে যে এই কেয়াসের পৃথিবীতে একটা পিস এনে দেওয়া, আই থিঙ্ক হি উইল অ্যালাউ ইট। কারেক্ট। হি অর শি। প্রথম কথা হলো, আমি কিন্তু একটা জিনিস মানে ভেবেইছিলাম, তুমি নিজেই বললে ইন্ট্রোভার্ট, বাট আমি ভেবেছিলাম কিন্তু যে তোমার সঙ্গে কথা বলতে গেলে বোধহয় তোমাকে তোমার থেকে বের করে আনাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট এখন তো মনে হচ্ছে যে ইটস ভেরি ফ্রেন্ডলি আড্ডা টাইপের ব্যাপার একটা। হ্যাঁ, মানে একটা মানে হয় না, ইউ গেট টু ওই একটা সামওয়ানস ভেরি গুড এট কনভারসেশন, বা সে খুব সুন্দর নিপাট আড্ডা মারতে পারলে আমরা সবাই পারবো। রাইট। তুমি যখন একটা গল্প বলবে ভাবো, তখন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর? যে আমি ধরো পৃথিবীতে তো অনেক গল্প কোনটা বলবো এটা কি করে ডিসাইড করো যে এই গল্পটা আমার বলতে ইচ্ছে হচ্ছে? এটা কি শুধুমাত্র দেখা থেকে, বা তুমি যেটা একবার বলেইছো যে তোমার দেখা থেকে আমি কি ওই গল্পটা বলতে পারছি কিনা, বাট প্রথমের দিকে তো সেটা ছিল না। ধরো একটা আমিও আমার গার্লফ্রেন্ডস, বা টেক ওয়ান, বা ধরো জেনারেশন আমি, এই গল্পগুলোর সিটটা কোথায় কোথায় ছিল? মানে কোথা থেকে বের করেছো? মোস্টলি আমি আমার শুরুর দিকে লাস্ট 10 বছর বা হোয়াটএভার, ওই ধরনের প্রথম দিকের ছবিগুলো, প্রাইমারিলি আমার ছবিগুলো কোনো একটা ক্যারেক্টারকে ধরে, কোনো একটা চরিত্র, কাউকে একটা দেখেছি, কিছু কাউকে একটা স্টাডি করেছি, বা মেলা মিশেছি, বা কথা বলেছি, সেখান থেকে একটা আইডিয়া। ইটস অলওয়েজ আ ক্যারেক্টার স্টাডি, যে আমি এই চরিত্রটাকে ধরে, বা এই মানসিকতাটাকে আমি এক্সপ্লোর করতে চাই, যে একটা মানুষের মধ্যে একটা ভাবনা চলছে।
ঠিক মানে ক্ষেত্রে যে একটা সেলিব্রিটি লাইফস্টাইল, সেখান থেকে যদি সেই একটা তার একটা ব্যাগেজ থাকে, সে একটা মা অলসো, কিন্তু তাকে অলসো মিডিয়াতে থাকতে হবে। এইখান থেকে হাউ ফার ক্যান আই এক্সপ্লোর ইনার সাইকিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বিশ্বাস করি যে আগে একটা চরিত্র তৈরি করার, রক্তমাংসের চরিত্র, 3 ডিমেনশনাল চিনি দেখতে পাচ্ছি, তার পুরো হিস্ট্রিটা দেখতে পাচ্ছি, তাকে এক্সপ্লোর করা এবং তাকে সাইকোলজিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে করতে একটা গল্প বেরিয়ে আসে। মানে তাকে আমি যত ভাঙতে পারবো, ভাঙতে ভাঙতে একটা 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 গল্প তৈরি হয়ে যেতে পারে। তো সেটা ছিল আমার ইনিশিয়াল ফেজ। লাস্ট 1-2 বছরে আমি একটা অন্যভাবে ভাবনা চিন্তা করা শুরু করি এবং নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা শুরু করেছি, ব্রেকআউট করে। এবং ব্রেকআউট করার পেছনে মানে আমার কোথাও একটা মনে হচ্ছে যে দুটো মানুষকে, একটা মানুষ আমি তাকে একটা অবস্টাকল রেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই। যে একটা সাধারণ ধরো আমি সিনেমা বানাচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, এটা করছি, আমার কিছু নিজস্ব ক্রাইসিস আছে, আই এম দেয়ার। এবার আমাকে তুমি একটা ট্রেনে তুলে দাও, সেই ট্রেন লাইনটা ভেঙে যাচ্ছে, একটা জাস্ট কিপ পুটিং অবস্টাকলস ইন মাই ওয়ে। এইবার আমি মানুষটা কিভাবে রিয়্যাক্ট করব? কারণ আমার মনে হয় আমরা একরকমভাবে বিহেভ করি, কিন্তু একটা অবস্টাকল বা ক্রাইসিসে পড়লে আমাদের সত্যিটা বেরিয়ে আসে। মানে একটা ওই অ্যাজ আই সেড যে ধরো পরিবারের মধ্যে বা ফ্যামিলিতে কারোর হার্ট অ্যাটাক হলে বা অসুস্থ হয়ে গেলে বা মারা গেলে, ক্রাইসিস সিচুয়েশন হ্যান্ডেল করা দিয়ে তুমি একটা মানুষকে খুব খুব স্ট্রংলি জাজ করতে পারো যে সে কীভাবে ডিল করতে পারে। একটা জন্মদিন সেলিব্রেট অনেকে করতে পারে, কিন্তু ক্রাইসিস হ্যান্ডলিং ইজ ওয়েন ইউ গেট টু নো দ্য ইনার পার্সন। সে কতটা রেগে যাচ্ছে, সে কতটা পেশেন্ট, সে কতটা অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে পারে। সো সেইটা হ্যাজ বিকাম অ্যাগেন ইটস অলওয়েজ আ ক্যারেক্টার স্টাডি। তোমার চরিত্রদের মধ্যে ফিমেল চরিত্রের একটা অন্যরকম এক্সপ্লোরেশন আছে, যেটা আমার মনে হয়েছে যে তোমার আইডেন্টিটির সঙ্গে খুব কানেক্টেড। তুমি বিভিন্ন সময় বিভিন্ন ফিমেল চরিত্রের খুবই ইনার সাইকিতে ঢুকে তার ব্যাপারে যথেষ্ট একটা তার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা দেখেছো। এটা কি করে পসিবল হয়? কারণ আমি প্রথমে একটা পয়েন্ট ছিল যখন আমি বুঝতে পারতাম না হাউ টু ডু দ্যাট। কারণ আমার প্রত্যেকটা মানে আমি একদম শুরুর দিকের কথা বলছি, আমার যখন 22-23 বছর বয়স, তখন স্ক্রিপ্ট লিখতে গিয়ে দেখতাম যে মেয়েরাও আমার মতো করে কথা বলছে, মেয়েরাও আমার মতো করে ভাবছে, ছেলের চরিত্রটা ভাবছি। এটা কি করে হ্যান্ডেল করেছো তুমি? আর হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ফিমেল সাইকি সো ওয়েল? আই থিঙ্ক সেটা আমার সার্কামস্ট্যান্সিয়ালি হয়েছে, বিকজ আই ওয়াজ মানে যেহেতু আমার বাবা ছোটোবেলায় মারা যায়, সো মা বড় করেছে, সো অটোমেটিক্যালি তুমি সর্বক্ষণ একটা মানে মার বন্ধু, আমার কাকিমাকে দেখছি, আমার ঠাকুমাকে দেখছি, সো মহিলাদের সঙ্গে হয়তো ছোটোবেলায় বড় হয়েছি বলে তাদের সাইকিটার প্রতি আমার ইন্টারেস্টটা বেশি ছিল। এবং তাদের কমপ্লিকেশন, কারণ একটা আমি মানে যেটা আমার মাকে নিয়ে আমি দেখেছি সেটা হচ্ছে শি ইজ আ ভেরি কেপেবল পারসন, মানে যেটা আমাদের সব মহিলারা, আমার মনে হয় মহিলারা খুব মানে ভেরি কেপেবল হয়, কিন্তু তাদের সোসাইটিটা দেখাতে হয় পুরুষদের সামনে যে তারা কেপেবল, বেশি কেপেবল হলেও কম কেপেবল হয়ে থাকতে হয়। এই যে একটা অদ্ভুত ডাইকটমি এবং একটা কমপ্লেক্সিটি, এটা পুরুষদের নেই। মহিলারা অনেক বেশি মানে দে আর মাচ স্ট্রঙ্গার অ্যাজ পিপল, যে তারা কিন্তু মানে আমরা ধরো চট করে ফেমিনিজম নিয়ে কথা বলি, মহিলারা, আমি অনেক মহিলাকে দেখেছি যারা খুব সহজে মেনে নিয়েছে এবং কোনো বই না পড়ে, যে তারা অনেক বেশি জানে কিন্তু সাজতে হয়, না জানার ভানটা করতে হয়, জেনেও না জানার ভানটা করতে হয়, সেটা ওরা কিচ্ছু না পড়ে কিচ্ছু না দেখে এটা শিখে নিয়েছে। সো এই যে একটা অদ্ভুত কমপ্লিকেশন বা একটা গ্রে এরিয়া, যে এই কমপ্লিকেশনটা কিন্তু ছেলেদের মধ্যে নেই। আমরা যেটা ফিল করি বলে দিই চট করে, একটা মেয়ে চট করে বলবে না, লোকে অ্যারোগেন্ট ভাববে, এটা ভাববে, তাকে বলার আগে কিন্তু 5টা ফিল্টার মাথায় রেখে বলতে হয়, না এটা ওটা নয়, কারণ এটা বললে একটা ছেলের ইগো হার্ট হয়ে যাবে। সো আমি এই লাইফটা যেহেতু আমি লিড করেছি আমার মাকে দেখে, যে একটা পুরুষের ওয়ার্ল্ড, ম্যানস ওয়ার্ল্ডে সব কিছুই করছে, কিন্তু কোথাও শি ইজ মেকিং মেন বিলিভ দ্যাট দে আর হ্যান্ডলিং ইট। এবং
এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ, কিন্তু মানে এটা এইভাবে ভেবে দেখিনি। কারণ আমি তারপরে যেটা হয়েছে আমার জন্য, আমি কিন্তু পরবর্তীতে আমিও ছোটোবেলায় আমার চারপাশে অনেক মানে দিদিদের সঙ্গে বড় হয়েছি ইত্যাদি ইত্যাদি। বাট আই নেভার থট ইট মানে লাইক দিস। পরবর্তীতে আমার যখন আরও ফিমেল ইন্টারাকশনস হয়েছে জীবনে, তখন আমি তাদের অবজারভেশনাল জায়গা থেকে দেখাই শুরু করেছিলাম যে এটা কেন বললো, এটা কি ভাবছে, তারা কিভাবে ভাবে, তাদের জিজ্ঞেসও করতাম কোনো কোনো সময় যে এটা কেন বললি, এটা কেন করলি, এটা কি ভাবছিস, তোরা কি করে প্রেম দেখিস, তোরা কি করে, বা তুমি কি করে অন্য একটা ছেলের প্রতি মানে তোমার পার্সপেক্টিভ তৈরি করো, এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে আই রিয়েলাইজড ইট। বাট আমার মনে হয় যে মহিলাদের দেখার চোখ বা মহিলাদের পারসিভ করার চোখটা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ ফিল্ম মেকার। মানে আমাদের মধ্যে যে দুটো মেল এবং ফিমেল সাইড আছে, মানে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন সাইড, আমার মনে হয় এটাও তো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার ফর এ ফিল্ম মেকার টু আইডেন্টিফাইড যে আমার মধ্যেও একটা ফেমিনাইন সাইড আছে। প্রবাবলি মানে মানে আমার ক্ষেত্রে হয়তো ফেমিনিন সাইডটা বেশি, বিকজ আমার ওটা এক্সপ্লোর করতে আমি ওদের বেটার হয়তো মানে আমি দেখেছি খুব সহজে মহিলারা আমার ছবি সাথে কানেক্ট করতে পারে বেশি, বিকজ এটা খুব ইন্টারেস্টিং। মানে আমি যখন ধরো চিনি বানাচ্ছি, অনেক পুরুষ দেখছে ভালো খারাপ ইত্যাদি, কিন্তু অনেক মহিলাদের কাছ থেকে আমি শুনতে পারি যে এই জায়গাটা তুমি নিয়ে কথা বলছো, এটা আমার কথা। তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওদের সাথে কানেক্ট করাটা ইজ ভেরি ইজি বাট অলসো ভেরি ডিফিকাল্ট। এবং আমি একটা জিনিস সেটা ছোটোবেলা থেকেই রিয়েলাইজ করেছি সেটা, এবং তুমি যদি সোসাইটিভাবে ভেবে থাকো মানে সমাজে এই যে মা ছেলেদের বা মা মেয়েদের সম্পর্ক ইন জেনারেল, তোমার মা সব জানে তুমি কি কি বাঁদরামো করছো, কি অসভ্যতা করছো, কোথায় কি করে বেড়াচ্ছ, সবটা জানে। কিন্তু সামহাও শি ডিসাইডস কতটা কমিউনিকেট তোমার সঙ্গে করবে আর করবে না। সামহাও এই ব্যালেন্সটা রাখার দায়িত্বটা কিন্তু তোমার মায়ের বা আমার মায়ের, এটা সব পৃথিবীর মায়ের এই দায়িত্বটা রাখে। এবার এটা কি এফার্টলেসলি করে ফেলে, বাবারা কিন্তু এফার্টলেসলি পারে না। মানে আমি কতবার দেখেছি বাবা জানে ছেলে সিগারেট খেয়েছে, কিন্তু সে তার স্ত্রীকে গিয়ে বলছে তুমি বলো, বিকজ সে কীভাবে প্লেস করবে জানে না। কথাটা আছে তুমি সিগারেট খেও না বা তুমি স্কুল কেটো না, এই কমিউনিকেশনটা মহিলারা এত এফার্টলেসলি করতে পারে বিকজ তাদের মধ্যে এই স্কিলটা রয়েছে, ইনট এই স্কিলটা রয়েছে টু কমিউনিকেট, যে জন্য আমরা অলওয়েজ মাদারহুডকে বেশি হয়তো ইম্পর্টেন্সটা দিই। কারেক্ট, বিকজ মা জানে আমি এটা করেছি, কিন্তু সেটা আমাকে বলবেও, কিন্তু সেই বলাটার মধ্যে একটা খুব এফর্টলেস অর্গ্যানিকভাবে বলা, যেটা আমার খারাপও লাগবে কিন্তু ভয়ও লাগবে না। ঠিক, মানে এটা যে কতটা কমপ্লিকেটেড এটার মধ্যে বইতে লেখা সম্ভব নয়। হ্যাঁ, রাইট। এবং আরেকটাও জিনিস আছে, সেটা হলো তারা যেভাবে ক্রাইসিসগুলোকে হ্যান্ডেল করতে পারে, আমার মনে হয় পুরুষরা অত ভালো ক্রাইসিস হ্যান্ডেল করতে পারে না। একদমই। তুমি তোমার জীবনে যখন ক্রাইসিস এসছে, নিশ্চয়ই ক্রাইসিস আসবে, সবার জীবনেই আপস অ্যান্ড ডাউনস তো আসে। হাউ ডু ইউ হ্যান্ডেল ইউর ক্রাইসিস? ইনিশিয়ালি আমি আগে প্যানিক করতাম, আগে অনেক বেশি ওভার থিঙ্ক করতাম, প্যানিক করতাম, ভয় পেয়ে যেতাম। এবার আমি রিয়েলাইজ আস্তে আস্তে করলাম যে ভয় পেলে ক্রাইসিসটা বাড়বে। মানে তখন কী হয়, আমরা ক্রাইসিসটার সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। ক্রাইসিসটা যতটা না বড়, তার থেকে আরও আমার মনের মধ্যে বড় হয়ে যাচ্ছে। ঠিক। সো কাম ডাউন করাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কোথাও আমার এটা মনে হতে শুরু করলো যে ইটস অ্যান আদার প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু সলভ ইট। আর সলভ না করলে খুব একটা যায় আসবে না। যদি সলভ বাই চান্স নাই হয় না, অনেক প্রবলেমস আমাদের লাইফে আছে যেগুলো সলভ হবে না, হবে না, বা হয়তো একদিন হবে, কিন্তু সেটা নিয়ে ওভার থিঙ্কিং করে বা অ্যাংজাইটি বাড়িয়ে আর ক্রাইসিসটার ইম্পর্টেন্সটাকে, গুরুত্বটাকে বাড়িয়ে কোনো আমাদের জীবনে সুবিধে হচ্ছে না। কারণ যত বড় হব, যত দিন যাবে, ক্রাইসিস চতুর্দিক থেকে আসবে, ইম্পর্টেন্সটা আমরা সেটাকে দিচ্ছি। রাইট, রাইট। অনেকের এই প্রশ্নগুলো থাকে, অনেক মানুষ আমাকে এই প্রশ্নগুলো করেন, তো আমি চাই অনেক সময় সেই প্রশ্নগুলো তোর গেস্টদেরও করতে চাই। একটা হলো যে আমি ফিল্ম বানাতে চাই, আই ওয়ান্ট টু স্টার্ট ডিরেক্টিং, হাউ টু ডু ইট? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। আর তোমাকে যদি এই প্রশ্নটা ধরো আমি একজন দর্শকের হয়ে বা আমার একজন অ্যাসপায়ারিং ফিল্ম মেকারের হয়ে করি, তাহলে হোয়াট উইল বি ইওর আনসার? মাই আনসার ইজ, মানে আমি প্রথমত মানুষকে বলি, অনেককেই বলেছি হয়তো, যে
অ্যাট দি এন্ড অফ দ্য ডে আজকে আরও জিনিস টেকনোলজি হ্যাজ অ্যাডভান্সড। একটা ফোন আছে, একটা ল্যাপটপ আছে, জাস্ট গো অ্যান্ড মেক ইট। আর কিছু লাগে না, সেটা ফিল্ম। সেটা জালুক গোদার থেকে সবাই আমাদের বলে দিয়ে গেছে যে ফিল্মকে কেউ ডিফাইন করতে পারছে না কি। তুমি এটা ফোনে শ্যুট করে এডিট করে সেটা ইউটিউবে তুলে দিলেও সেটা ফিল্ম। তুমি সেটাকে ফিল্ম মনে করলে সেটা ফিল্ম। এবং আই এম আ ভেরি গুড এক্সাম্পল। যদি আমি পারি, অনেকে পারবে। বিকজ আই হ্যাড নো ক্লু। আই এম সোশ্যালি ইনেপ্ট, মানে আমি মানুষের সাথে মিশতে পারি না। নিজেকে বাংলা শিখিয়েছি। আমি যদি বাংলায় লিখে একটা ছবি বানাতে পারি এবং তারপরে ছবি বানিয়েই যাচ্ছি, কাউকে চাইতেও হয়নি কিন্তু ছবি বানিয়েছি। সো আমার মনে হয় করে ফেলাটা তোমাকে চাইতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ তুমি কি কিসের জন্য সিনেমাটা বানাচ্ছ। মানে যে ডিসকাশনটা উঠে আসে যে তোমার পারপাসটা কী। তুমি কি গল্পটা বলতে চাও, তাহলে বলে ফেলো। তুমি যদি আড্ডা মারতে চাও, তুমি আড্ডা মারছো। আজকে হয়তো এই পডকাস্টটা তৈরি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে তোমার আড্ডা মারতে ভালো লাগে। দ্যাট হ্যাজ টু বি দ্য কোর। রাইট। কিন্তু আমি পারছি না কারণ আমার প্রযোজক নেই বা আমার এইটা নেই। ইউ আর জাস্ট কামিং আপ উইথ রিজনস বা এক্সকিউজেস, বা ইউ আর নট টেকিং আপ দ্য রেসপন্সিবিলিটি। তুমি দায়িত্ব নিচ্ছ না একেবারেই। তাই ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য, বিকজ তোমার ভয়, বিকজ ইউ আর স্কেয়ার্ড অফ বিং জাজড। বা তোমার মাথায় একটা পারপাস আছে যে আমি এই কারণে ফিল্মটা বানাচ্ছি। তুমি যদি সত্যি একটা কিছু করতে চাও, মানে যে গান বানাতে চায়, সে জাস্ট একটা ফোন নিয়ে গান রেকর্ড করে আপলোড করে দিলে সেটা গান শুনতে পাবে। ঠিক। এবার দ্য কোয়েশ্চেন ইজ, ডু ইউ ওয়ান্ট টু ডিল উইথ দ্য রিয়ালিটি যে মানুষ হয়তো শুনতে নাও চাইতে পারে। ঠিক ঠিক। কিন্তু গান তো বানানো হলো। হ্যাঁ, সিমিলারলি একটা সিনেমা বানানো হয়। রাইট, জাস্ট ডু ইট, মানে জাস্ট গো অ্যাহেড এন্ড ডু ইট। হ্যাঁ, এবং সেখানে এক্সকিউজেস আমার মনে হয় যারা আমাকে জিজ্ঞেস করে, আমি থ্রু মৈনাকের এই কথাটাকেই একটু এক্সটেন্ড করে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই বা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে এক্সকিউজেস কিন্তু সারা জীবন থাকবে। হোয়াট এভার দ্য সিনারিও ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, একটা পয়েন্টে মনে হবে অন্য কারোর জন্য হচ্ছে না। এটা আমার খুব মনে হয়েছে রিসেন্টলি মৈনাক, আই ওয়ান্ট টু শেয়ার দিস অলসো, যে যদি আমার সঙ্গে কিছু না হয় না, যদি আমার সঙ্গে আমি যদি কিছু না করে উঠতে পারি, আই অ্যাম রেসপন্সিবল ফর দিস, মানে ফর দ্যাট। আমার এরকম বলার অধিকার নেই যে প্রডিউসাররা তো কিছু বোঝে না। আই ডোন্ট হ্যাভ দিস অপশন। আমার মনে হয় যে আমার বিশ্বাস, আমার কনভিকশন যদি সেই লেভেলে না পৌঁছায় যে আমি একটা লোককে দাঁড়িয়ে বলবো যে আই ওয়ান্ট টু মেক এ ফিল্ম অ্যান্ড ও আমাকে বিশ্বাস করবে, তার যদি বিশ্বাস না করে তাহলে আমি যথেষ্ট কেপেবল না তাকে বোঝানোর জন্য। এটা আমার বিশ্বাস। হতে পারে, আমার মনে হয় তাতে সুবিধা হয়, তাতে ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইউ, এটা আমার মনে হয় অনেক সুবিধাজনক। হতে পারে কোনো মানুষ সত্যিই বোঝে না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমার মনে হয় রেসপন্সিবিলিটি নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা বোধহয় একটু রেসপন্সিবিলিটি জেনারেলি হয়তো মানুষ নিতে চায় না, যে নিজেকে ব্লেম করাটা সব থেকে হার্ড, অন্য লোককে ব্লেম করাটা ইজি। দর্শক বুঝলো না, প্রযোজক বুঝলেন না, এগুলো খুব ইজি টু ডু, যে অন্যের ওপর আমি একটা ব্লেম চাপিয়ে দিলাম। কিন্তু আমার মনে হয় ইট স্টার্টস উইথ আস। মানে আমি চাইছি, আমি রেসপন্সিবিলিটিটা নিলাম, মানে দিনের শেষে কিচ্ছু লাগে না, একটা ক্যামেরা লাগে। আর আজকের দিনে ফোনেই ক্যামেরা, একটা পেন দিয়ে লিখতে শুরু করলে লেখা হয়। ঠিক। সো কে তোমায় আটকাবে? আটকানোর আজকে দাঁড়িয়ে অন্তত 2024 আমি অনেস্টলি যখন আমরা করছি তখন ক্যামেরা, প্রজেকশন, ডিজিটাল প্রজেকশন কি করে হবে, কি করে, মানে অনেক খরচা এবং টেকনোলজি হ্যাজ চেঞ্জড। আজকে তখন ইউটিউবও ছিল না যে তুমি এটা আপলোড করতে পারবে। ঠিক ঠিক, আজকে তুমি অনেস্টলি করে ফেলতে পারো। সো ইউ লিটারালি হ্যাভ নো গুড এক্সকিউজ। বেশ, হোয়াটস অন ইউর মাইন্ড, মানে এই মুহূর্তে নেক্সট কী করতে চাও? ভাগ্যলক্ষ্মী হয়ে গেছে, তুমি তো বললে যে হয়ে গেল, মানে হয়ে গেল। এবার নেক্সট কি ভাবছো, নেক্সট কি চলছে মাথায়, যে হোয়াট আই ওয়ান্ট টু, মানে কোন গল্পটা আরও বলতে চাও এখন, কীরকম ধরনের গল্প বলতে চাও? দেখো, একটা আমার মধ্যে গল্পের থেকে বেশি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আমি এই ফর্মটা নিয়ে আরও খেলতে চাই। এবং সিনেমার তো একটা অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স, মানে অফকোর্স গল্পের একটা গুরুত্ব আছে, চিত্রনাট্য আছে, কিন্তু তার বাইরেও এই যে ধরো তুমি শুনতে পাচ্ছ, এই যে ধরো আমাদের পডকাস্টটা মানুষ শুনলেই বুঝতে পারবে এটা পডকাস্ট, অডিওর একটা বড় ভূমিকা রয়েছে, ঠিক, ভিজুয়ালের একটা বড় ভূমিকা রয়েছে। ফর এক্সাম্পল, ধরো একটা শট, একটা হাত পড়ে রয়েছে ফ্রেমে, সে হাতের ওপর মাছি ঘুরছে, এই শটটা দেখলে আমরা বুঝতে পারি এটা মৃতদেহের হাত। ঠিক, তার মানে ভিজুয়ালটা এতটা স্ট্রং এবং মানুষের এক্সপোজারটা এতটা বেশি।
একটা মাটি খোঁড়ার আওয়াজ শুনলে আমরা বুঝতে পারি মাটি খুঁড়ছে, একটা ট্যাক্সির হর্নের আওয়াজটা শুনলে। সো এই যে অডিও ভিজুয়াল মিডিয়ামটাকে আমি আরও কত বেশি করে এক্সপ্লোর করব, আরও ভাষাটাকে আমি আর কত ইজি করে দেবো। যে আমার মনে হচ্ছে যে সিনেমাটা খালি একটা ডায়লগ মিডিয়াম নয়, যদিও আমি জানি যে হ্যাঁ ডায়লগটা আমার স্ট্রেংথ। সো কী হয়, যখন আমার স্ট্রেংথটা থাকে তখন তুমি স্ট্রেংথটাকে নিয়ে খালি ইউজ করতে চাও না। তখন আমি এই সিকোয়েন্সটা যখন তৈরি করছি বা একটা দৃশ্য লিখছি, এখানে 4টে শব্দ দিলে সহজ হয়ে যায়। এই 4টে শব্দ বাদ দিয়ে আমি কী করে দৃশ্যটা কমিউনিকেট করতে পারি, মানে আমি শব্দ ছাড়া কিভাবে কমিউনিকেট করব, এইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। সো আমি ধরো এই ভাগ্যলক্ষ্মী করলাম নন্দী মুভিজের সাথে, এটা খুব ইজি গোয়িং প্রডিউসার। সো যখন ওদের সাথেও কথা হচ্ছে ভবিষ্যতের কাজ ছবি নিয়ে, আমি খালি ভাবছি হাউ মোর ক্যান আই এক্সপ্লোর দ্য মিডিয়াম, মানে আমরা কি মিডিয়ামটাকে এনাফ এক্সপ্লোর করতে পারছি, নাকি এম আই জাস্ট ব্লেমিং দ্য সিস্টেম? কারেক্ট। সো আমরা মনিকার সঙ্গে আপনারা একটা পার্টিকুলার সেশন অফ আড্ডা শুনলেন, তার আগে পরে আমরা এত আড্ডা মেরেছি, সেটাও রেকর্ড হলে ভালোই লাগতো বোধহয় আপনাদের শুনতে। কিন্তু মজা হয়েছে হলো সামহাও আই ফেল্ট ভেরি কানেক্টেড টু ইউ, মানে আমার প্রচণ্ড ইজি লেগেছে তোমার সঙ্গে কথা বলতে, খুব খুব যেটাকে সোল কানেকশন বলা হয়, ওই কানেকশনটা আই ফেল্ট অ্যান্ড আই এনজয়েড দ্য কনভারসেশন টু দ্য ফুলেস্ট, মানে প্রচণ্ড এনজয় করলাম আমি। আসলে কি বলতো, অর্গ্যানিক নিপাট নন ডিপ্লোম্যাটিক আড্ডাটা এত কমে গেছে ঠিক যে আড্ডা মারার কোনো এনথুজিয়াজম আমাদের থাকে না। কারেক্ট। এই যে আমরা দুটো মাইন্ড থেকে সহজে জাস্ট যেটা মাথায় আসে বলছি, রাইট, এর মধ্যে তোমাকে ভাবতে হচ্ছে না, কেন বলবে আমাকে ভাবতে হচ্ছে না। কারেক্ট। এবং আমার মনে হয় যারা শুনবে তাদেরও বিরাট কিছু ভাবতে হবে না, কারণ কনভারসেশনের এটাই মজা। বাঙালির প্রিয় একটা জিনিস আড্ডার এটাই মজা যে আমাদের না অত কিছু ভাবতে হয় না। আপনাদের যদি সোল কানেকশন পডকাস্ট ভালো লেগে থাকে, বোধহয় তার মধ্যে এই কোয়ালিটিটাই আপনারা খুঁজে পান। সো আজকের এপিসোডে মৈনাক ভৌমিক ছিল আমার সঙ্গে। থ্যাংক ইউ মৈনাক, থ্যাংক ইউ ফর বিং সো ক্যান্ডিড, থ্যাংক ইউ ফর বিং সো ওপেন, এবং এরকম একটা আড্ডার পার্ট হওয়ার জন্য থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানেই শেষ করবো। একদম আড্ডা মেরে দারুণ লাগে। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো। তার আগে একটা জিনিস বলি, সেটা হলো মৈনাক হ্যাজ এক্সপ্লোরড হিমসেলফ, যেটা আমরা এই পুরো কথার মধ্যে দিয়ে জানতে পারলাম যে ভাগ্যলক্ষ্মী বলে একটি ছবিও বানিয়েছে, যেটা আমি প্রিমিয়ারে গিয়ে দেখেছিলাম। আমার পার্সোনালি আমার মনে হয়েছে একটা একদম অন্য গল্প বলা, যেই গল্প বলাটাতে আমার মনে হয়েছে আচ্ছা নাও দিস ইজ সামথিং ফ্রেশ, দিস ইজ সামথিং টু বি ডিসকাসড অ্যাবাউট। এইটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে ভালো লাগা হোক খারাপ লাগা হোক, বাট একটা ডিসকাশন তৈরি করার জন্য যেই ধরনের গল্প আসা উচিত সেই ধরনের গল্পটা মৈনাক বলেছে। তো ভাগ্যলক্ষ্মী এখনও আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে বা মাল্টিপ্লেক্সেসে চলছে। যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসুন, কারণ আমি এর অলরেডি বেশ কিছু মানুষকে অলরেডি কিন্তু আমি বলেছি মৈনাক, তারা গিয়ে দেখেছে, তাদের প্রায় প্রত্যেকের রিভিউ হলো দিস ইজ সামথিং ভেরি গুড, দিস ইজ সামথিং ভেরি নিউ। তো এই রিভিউটা যদি আপনারও দিতে হয় বা এই এক্সপিরিয়েন্সটা যদি আপনারাও করতে হয়, তাহলে অবশ্যই গিয়ে দেখবেন ভাগ্যলক্ষ্মী। আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ রাইট। টাটা।